প্রথমে প্রচুর মামলাবাজ মেয়ে থাকবে দেখবা। প্রথমে আসবে হচ্ছে যৌতুকের মামলা, অন্যায়ভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলাগুলো। এই গ্রুপটা একটা গ্রুপ যে যাদের জন্য যারা ট্রুলি সাফার করে তারা জাস্টিসটা পায় না। ধরেন একটা পরিবারে আমরা দুজনই একই বাবার মেয়ে, এবং তুমি ধর্ম মানো না, আমি ধর্ম মানি, এবং আমাদের একটা ভাই আছে। এখন আমি চাচ্ছি আমার বাবা সম্পত্তির বন্টন করুক, যে মুসলিম পারিবারিক যে আইন আছে বা আমাদের ইসলামিক শরিয়া ভিত্তিক যে আইনটা আছে, এবং তুমি চাচ্ছ আমি ধর্ম মানি না, আমি আমার বাবার কাছ থেকে সমান সম্পত্তিটা চাই। এই ডিসপিউটটাকে ওনারা কিভাবে অ্যাড্রেস করবেন? সবাই যখন ম্যারিটাল রেপের এগেইনস্টে বলছে, তখন আমরা মেবি 1% কে মিস করে যাচ্ছি যারা ট্রুলি সাফারার। ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স এক্সিস্ট করে। আমার প্রপোজাল হচ্ছে this should be a customized decision. এক্স্যাক্টলি এটাই আসলে অনেক সময় টক্সিক নারীবাদীদের একটা প্রবলেম। তারা যেটা করে যে আমি একটা কুয়ার মধ্যে থাকবো, আমি যখন কুয়া থেকে মাথাটা উঠাবো আমি একটুখানি আকাশ দেখবো, আমার চোখে পৃথিবী এতটুকুনি। কিন্তু আমি ভাবি যে আমি কুয়ার মধ্যে না, আমি মনে করি আমাদের পুরুষদের সাথে সমাজে আমাদের লড়াই তো না, কমপ্লিমেন্টের একটা সম্পর্ক। আমি বাংলাদেশের কোনো স্কলারের কথায় ওই অ্যান্সারটা কখনো আমি পাইনি। আসলে আমরা মেয়েরা ফিতনা, মেয়েরা প্রবলেম, এবং তাহলে জাহান্নামের বেশিরভাগ নারী থাকবে। There are some genuine sweet reason for second marriage, এবং আমি অনেক সেকেন্ড ম্যারেজ দেখেছি, they are living wonderfully. So এখন আপনি আরেকটা বিয়ে চিন্তা করছেন, 6 মাস পরে আরেকটা চিন্তা করছেন, 6 মাস সামটাইম যখন আল্লাহ আপনাকে একটা অধিকার দিয়েছে, some men are misusing it. মেয়েরা কেন এত হিংস্র? মেয়েদের হিংস্রতার একটা বড় কারণ পুরুষের দায়িত্বহীনতা। প্রত্যেকটা ম্যারেজ এত ভয়াবহ ফ্রিকশনের ভেতর দিয়ে যায়, বাট এন্ড অফ দ্য ডে ভেঙে গেলে হবে না, there will be damage and repair. It's a cycle of damage and repair. আসসালামু আলাইকুম। আপু, আমাদের মেয়েরা বর্তমানে খুব বাজেভাবে সাফার করছে। প্রত্যেকদিন পেশেন্ট দেখতে গেলে বা বিভিন্ন কেস যখন আমরা শুনি, সেটা আমার নিজের পেশেন্ট হোক বা আমরা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি বা খবরের কাগজে দেখি, আপনিও জিনিসটা খুব ভালো মতোই জানেন। পেশেন্ট ডিল করতে গিয়ে মেয়েরা খুব ব্রুটালি সাফার করছে। এটা আমরা ফিজিক্যালি বলি, মেন্টালি বলি, সোশ্যালি বলি, প্রত্যেকটা অ্যাসপেক্টে। কিন্তু এর পরেও আমরা মেয়েরা সাফারি করছি যখন আমরা জাস্টিস খুঁজতে যাই, বা যখন আসলে আমরা কারণ খুঁজতে যাই, বা আমরা আসলে একটা সমাধান পেতে চাই, আমরা মেয়েরা সমাধান পাই না। এবং আমাদের এই ঘটনাগুলো নিয়ে এত কাদার ছোড়াছড়ি হয় যে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, এবং আমরা যারা সাফার করে যাচ্ছি তারা যা সাফারই করে যাচ্ছি। কিন্তু একটা দুষ্ট গ্রুপ থাকে, এরা সব সময় সব দিক থেকে সুবিধা পায়। সো আপনি যদি দুষ্ট গ্রুপটাকে আজকে আমাদেরকে একটু বুঝায় বলেন। আচ্ছা, তাহলে তোমার প্রশ্নটা কি আমি ঠিক মতো বুঝেছি কিনা এটা আমি আগে বলি। যে এর মানে হচ্ছে যে আমরা তো সবাই মোটামুটি একই গল্পে সাফার করছি, কিন্তু পার্টিকুলারলি কোনো গ্রুপ আমি আইডেন্টিফাই করি কিনা যে যাদের জন্য আমরা আসলে জাস্টিসটা পাই না, আমরা আমাদের ভয়েসটা রেজ করতে পারি। এবং সেটাপু আমি ফার্স্ট একটু যেটা বলবো যে আমাদের দুষ্টর মেয়েদেরকে নিয়ে বলবো। ওকে, ফাইন। আমার কাছে প্রথম যেটা মনে হয় যে নারীরা নারীর শত্রু পড়ে যদি আমি জিনিসটাকে পুট অন করি, প্রথমে প্রচুর মামলাবাজ মেয়ে থাকবে দেখবা, যে তাদের আসলে মানে বর্তমান স্বামী বা প্রাক্তন স্বামী বা তার পরিবার, প্রথমে আসবে হচ্ছে যৌতুকের মামলা, অন্যায়ভাবে মানে ওটাকে কি বলে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলাগুলো। শয্যাসঙ্গী হবে তারা, 3 মাস পরে গিয়ে বলবে যে আমাকে ধর্ষণ করা হয়েছে। আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে প্রতারণা করা হয়েছে। এইটা এবং প্রচুর ক্লিক বেট পাবো আমরা, এগুলো নিয়ে একদম ভরা আমাদের সোশ্যাল মিডিয়া বলো বা যে কোনো নিউজ পেপার বলো। এই গ্রুপটা একটা গ্রুপ যে যাদের জন্য যারা ট্রুলি সাফার করে তারা জাস্টিসটা পায় না, এবং তাদের ভিকটিম শুধু নারী না, তাদের ভিকটিম অবশ্যই পুরুষ। আমাদের পুরুষদের সাথেই সমাজে আমাদের লড়াই তো না, কমপ্লিমেন্টের একটা সম্পর্ক। কিন্তু এটা একটা গ্রুপ যেটাকে আমি দুষ্টু নারীর একদম চূড়ান্ত আমি বলবো, এবং আমি এদেরকে নাটকবাজ নারী বলি। আমি লিখিও, আমি মুখেও বলি, এবং আমার কোনো মার্সি নাই। কারণ একে তারা মিথ্যা বলে এবং সমাজের জন্য, পরিবারের জন্য ভয়ঙ্কর। এটা একটা গ্রুপ। দ্বিতীয় আর একটা গ্রুপ আমি মনে করি আমাদের জন্য দুষ্টু বা আমি বলবো সেফ না, সেটা হচ্ছে সেই সব নারী যাদের পুরুষদের ব্যাপারে পার্সপেক্টিভ বা দেখার লেন্সটা হিল্ড না। এটা বলতে আমি বুঝাই যে ধরো 10টা প্রেম করেছি, 10টায় রেড ফ্ল্যাগ ছিল, কিন্তু আমার কাছে সব পুরুষ খারাপ। এবং ওভার দ্য টাইম আমি যেই লেন্সে এখন সমাজকে দেখি, পুরুষকে দেখি, কম্প্যানিয়নশিপকে দেখি, পুরাটাই একটা ব্রোকেন পার্সপেক্টিভ। কিন্তু তারা সমাজে খুব লাউড, তাদের ফিলসফি খুব লাউড। তারা জীবন নিয়ে কিভাবে, পরিবার নিয়ে কিভাবে,
কারণ ওই একই ক্ষমতাটা বাংলাদেশের রংপুরের একটা গৃহবধূর নাই। তাই সমাজ তো ফিলসফি দিয়ে চলে। তাই এই আনহিলড পার্সপেক্টিভের নারীগুলোকে আমি দুষ্টু বলবো না, আমি বলবো প্রবলেম্যাটিক আমাদের সমাজের জন্য। আর ফেমিনিজম একটা জেনুইন সেন্সে যদি আমরা এটা দেখি, যে যখন আমরা নারী অধিকার নিয়ে কথা বলি, দ্যাটস আ ওয়ান্ডারফুল থিং, যেটা আমাদের একটা এত বছরে নারীর যে ভালো ভালো জিনিসগুলো আমাদের সাথে হয়েছে, সেখানে কিছু নারীর অ্যাক্টিভ ভূমিকা ছিল, শত শত নারীর, যারা নারীর জেনুইন অধিকার নিয়ে কথা বলেছে, যাদেরকে আমি মন থেকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। কিন্তু এর মাঝখানে ভিড়ের মধ্যে টক্সিক ফেমিনিনিটি আমাদের জন্য ভালো না। এটা অনেক সময় একজন নারীর একক জীবনের জন্য ভালো না, পরিবারের জন্য না, সমাজের জন্য না। তাই এই যে টক্সিক ফেমিনিনিটির যে ব্যাপারটা সময়ের সাথে মাথাচাড়া দিচ্ছে, যেখানে পুরুষ আমার প্রতিদ্বন্দ্বী, পুরুষ কখনোই আমার সহচর নয়, বন্ধু নয়, এবং আমাদের সমাজের সম্পর্কটাই লড়াইয়ের, আমি এদেরকে আমি ভয় পাই বলবো না, আমি বলবো সমাজের জন্য ক্ষতিকর মনে করি। তাহলে আপু এখানে আমি যদি বলি যে এটা ডেফিনেটলি আপনার কথার সাথে তো আমি একমতই, এবং আলটিমেটলি আপনি যে বললেন যে একটা ব্রোকেন পার্সপেক্টিভ, হ্যাঁ, এবং আমি একটা আনহিলড কন্ডিশন থেকে এখানে আসছি। সো ওনারা কখনো এটা স্বীকার করেন না যে ওনারা এই যে 10টা সম্পর্কে যাচ্ছেন, তার মানে এটা প্রুভেন যে ওনারা পুরুষ সঙ্গী ছাড়া থাকতে পারছে না, ওনাদের এটা দরকার। এবং দ্বিতীয়ত ওনারা রেড ফ্ল্যাগ দেখে অ্যাট্রাক্ট হচ্ছেন, তার মানে ডেফিনেটলি মানে প্রবলেমটা ওনার ভেতরে কোথাও আছে, যে কারণে উনি সেম ভুল বারবার করছেন। উনি অন্যকে দোষ না দিয়ে উনি যদি এই কাজটা এভাবে দেখেন যে এই একই কাজ আমি বারবার করছি, তখন কি এটা ভুল থাকে, নাকি এটা আমার কনসিয়াস ডিসিশন থাকে, নাকি এটা আমার প্যাটার্ন থাকে, আই নিড টু হেল্প মাই সেলফ। সো ওই পার্টটায় ওনারা কাজ করতে খুবই নারাজ, বরং ওনারা সেলফ লাভ নিয়ে কাজ করতে চান, বাট অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা আসতে নারাজ। এবং এই যে আপনি যে বলছেন যে এই নাটকবাজ নারী বা হচ্ছে নাটুকে নারী বা একটা আনসেফ গ্রুপ থাকছে মেয়েদের, ওদের জন্য ছেলেদের সাফারিংসটা কি হচ্ছে, এবং ওদের এই পার্সপেক্টিভ থেকে ছেলেদের একটা ডেফিনেটলি আবার আরেকটা ব্রোকেন পার্সপেক্টিভ তৈরি হচ্ছে মেয়েদের প্রতি। এবং এটার কারণে সব মেয়ে হিস্ট্রায়নিক, সব মেয়ে নাটক করে, এক্স্যাক্টলি। এবং এইটার কারণে কিছু সাধারণ মেয়ে যারা একটা নর্মাল পিসফুল লাইফ চায়, ওদের আবার সাফারিংস চলে আসতেছে। সো এই যে ছেলেদের একটা সাফারিংস এবং ইনডিরেক্টলি এই গ্রুপগুলোর জন্য আমাদের মেয়েদের যে সাফারিংসটা, এটা যদি আপনি একটু বলেন, বিশেষ করে ছেলেদের সাফারিংসগুলো আপনি কি দেখেন? ছেলেদের সাফারিংস, আমি ওইটাতে যাওয়ার আগে আসলে কি আমি ছেলেদেরকে আসলে আমরা কোন নারীদেরকে দেখাই, এটা তো ইম্পর্ট্যান্ট। কারণ একটা ছেলের ব্রোকেন পার্সপেক্টিভ কেন তৈরি হবে? তো আমি রিসেন্ট সোশ্যাল মিডিয়া তুমি যদি দেখো, তুমি বর্ষা চৌধুরী একজন ব্র্যান্ড প্রমোটারকে দেখবা, উনি খুব সামনাসামনি এসে সুইসাইডে চলে যাচ্ছেন, এবং দেখবা যে অনেকগুলো ম্যারেজের ওনার হিস্ট্রি আছে। তুমি যে কথাটা বলছিলা, আমি সংখ্যাটা আমার জন্য ইম্পর্ট্যান্ট না, আমি উদাহরণ হিসেবে নিচ্ছি। তো দেখো, এইটা কি একটা হেলদি ফিলসফি আমার জন্য, যে আমার একটা পর একটা পার্টনার লাগছে, কিন্তু আমি কাউকেই সময় দিতে চাচ্ছি না যে আসলে কি দেখে আমার একটা ম্যারেজের আমি ফায়ার ক্র্যাকার খুঁজি, আতশবাজি। আমরা কয়জন ফায়ার প্লেস খুঁজি যেটা কমফোর্ট দেয়, আমাদেরকে শান্তিতে রাখে। তাই আমাদের মানুষ তো আসলে এখন ম্যারেজ স্কেয়ারি বানায় ফেলছে। ম্যারেজ তো আসলে ভয়ঙ্কর না, ভয়ঙ্কর তো হচ্ছে যে আমি একটা রং পার্সনকে বিয়ে করি কিনা। আমি একটা জিনিস বিলিভ করি যে আমি মেয়ে হিসেবে সব গ্রিন ফ্ল্যাগ দেখে বিয়ে করেছি, তারপরেও যদি এটা আমি ফেট বলি, তাকদির বলি, যে ইট ক্যান গো রং, এটা একটা ব্যাপার। কিন্তু ধরো আমি বেছে বেছে বাজার থেকে একেবারে রেড ফ্ল্যাগ, যে আমি তাকে ভালোবেসে মদ থেকে ছাড়াই আনবো, গাঁজা থেকে ছাড়াই আনবো, আমি একটা নিজের রিহ্যাবিলিটেশন সেন্টার হব। সো এটা তো আমার জন্য কোনো হেলদি ফিলসফি না। কিন্তু সোশ্যাল মিডিয়া ছেলেদেরকে প্রতিদিন অ্যাডে কি বর্ষা চৌধুরীকেই তো দেখায়, রিলসে তো বর্ষা চৌধুরীরা আসে। সো আমার একটা ছেলে এদিকে তাকায় কি শিখবে? সব মেয়ে এরকম, সব মেয়ে এরকম হিস্ট্রায়নিক। শুধু এটা ছাড়াও তুমি যদি, আমি আরও অনেকগুলো উদাহরণ দিব, যে এই যে প্রিন্স মামুন, ব্লু ফেরি লায়লা, আমি টপিকটাকে ইম্পর্টেন্ট মনে করি। একজন 50 ইয়ারের ফিমেল, একজন 21 বছর আমি ভুল না করলে, একটা ছেলের সাথে লিভ ইন রিলেশনশিপে আছে। আসলে ম্যারেজ কিনা আমি জানি না, আমি অত ঘাটাঘাটির সুযোগ পাই নাই। কিন্তু আমাদের 21, 22, 23, 24, 30 বছরের ছেলেকে তুমি সোশ্যাল মিডিয়ায় রোজ ওরা কি দেখে,
এই নাটক দেখে, হুইচ ইজ ইন্টারেস্টিং। এবং আস্তে আস্তে কি আমি লিভ ইন নর্মালাইজড হয়ে যাচ্ছে, আমার অসম বয়সের বিয়েতে কম্প্যাটিবিলিটি ইস্যু না, এটা নর্মালাইজড হয়ে যাচ্ছে, ড্রাগস নর্মালাইজড হয়ে যাচ্ছে। সো আমি ব্রোকেন পার্সপেক্টিভ বোথ এন্ডে হচ্ছে, কিন্তু আমি বলবো ছেলেদের পার্সপেক্টিভটা ব্রোকেন হওয়াটা আরও ইজি, কারণ তাদের কাছে আইডিয়ালাইজ করে ব্রোকেন ফিমেলদেরকে দেখানো হয়। এবং আমি তোমাকে আরেকটা সাকসেসফুল নারীর উদাহরণ দিয়ে বলতে পারি যে নায়িকা বুবলি এবং অপু বিশ্বাসের যে কাদা ছুড়াছুড়ি আছে, কিছু বছর আগেও আমরা জানতাম যে সাকিব মানে আমাদের সাকিব খানের চেয়ে ভয়াবহ আর কেউ নাই, ওনারাই বলতেন। এখন দেখবো ওনারা কিন্তু সাকিব খানকে পূজার জায়গায় বসিয়েছেন, কিন্তু দুজন নারী কাদা ছুড়াছুড়ি করছেন কন্টিনিউয়াসলি। এখন বাংলাদেশে কি আমি বলবো যে সিঙ্গেল প্যারেন্ট ছিল না, যারা বহু নারী আছে যারা আত্মবিশ্বাসের সাথে আত্মসম্মানের সাথে একটা রিলেশনশিপ থেকে বের হয়ে মুভ অন করেছেন এবং তাদের নিজেদের জন্য সন্তানদের জন্য আদর্শ এনভায়রনমেন্ট তৈরি করেছেন, আদর্শ এক্সাম্পল সেট করেছেন। কয়জন নারীর গল্প আমার প্রত্যন্ত অঞ্চলের একটা বাচ্চা জানে, কিন্তু ওরা কি দেখে যে ও একটা সাকসেসফুল মানুষের জন্য দুটো নারীর আমি বলবো কাদা ছুড়াছুড়ি, মানে কাইন্ড অফ একটা এবং তখন আমি নারীদেরকে কিভাবে চিনি যে এরা দুজনই হয়তো শাকিব খানের স্টেটাস অথবা টাকা পয়সার প্রতি মোহাচ্ছন্ন। আমি বলছি না তারা মোহাচ্ছন্ন, আমি বলছি এটা সাধারণ মানুষের একটা পার্সপেক্টিভ। তাহলে একটা পুরুষ নারীকে কিভাবে চিনছে? নাটকবাজ, হিস্ট্রায়নিক এবং মোহাচ্ছন্ন টাকা এবং ফেমের ব্যাপারে। সো আমি এটাকে এখন রীতিমতো একটা রেসিপি বানিয়ে ফেলেছি। আমার প্রত্যেকটা, তুমি যদি নাও চাও মন তোমার সোশ্যাল মিডিয়া নিউজ ফিডে তুমি মানে ঢেকে দিচ্ছ, আমি চাচ্ছি না এগুলো দেখতে, আসবেই। তাহলে একটা মেয়ের ব্যাপারে কয়টা আমাদের দেশের ছেলে চোখ বন্ধ করে হিল্ড পার্সপেক্টিভের এমন নারীদের উদাহরণ বলতে পারে যারা নিজ নিজ জায়গায় তাদের পার্সোনালিটি দিয়ে স্ট্যাবলিশ, উইজডম দিয়ে অথবা নলেজ দিয়ে, যেভাবে আমরা তো শুধু চামড়ার একটা মানুষ না। একটা মেয়ে যখন একটা মেয়ে, তখন তো আমি অনেক কিছু অফার করি একটা সোসাইটিতে, কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই সংখ্যাটা হাজারে হাজারে শত শত। আমি যদি আমার আজকে নিজের ঘরের দিকে তাকাই, আমার বুকের ঠিক এই জায়গাটাতে কতজন ফিমেল আছেন যারা আমার জন্য আদর্শ আমি বলবো, এবং মেজরিটি আমার ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেল থেকে আসছে, তাদেরকে আমি সোশ্যাল মিডিয়া থেকে পিক করি নাই। তাই আমার যে পার্সপেক্টিভ, আমি ফিমেলদেরকে কিভাবে দেখি, এই লেন্সটা আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি না। এটার ভুক্তভোগী ছেলেরাও হবে, এটার ভুক্তভোগী মেয়েরাও হবে। একটা মেয়েও একটা ছেলেকে এখন ট্রাস্ট করতে পারে না, একটা ছেলেও ট্রাস্ট করতে পারে না, এবং মেজরিটি হুকআপ কালচারে সব হুকআপ হয় রেড ফ্ল্যাগসগুলো দিয়ে। রেড ফ্ল্যাগ ফিমেল, রেড ফ্ল্যাগ মেলের ব্যাপারে অ্যাট্রাক্টেড। জিমে যাচ্ছে তাকে অ্যাট্রাক্ট করার জন্য, সে মেকআপ ছাড়া বাইরে বেরোতে চাচ্ছে না তাকে অ্যাট্রাক্ট করার জন্য। কিন্তু যখন তাদের একটা সার্টেন পরিমাণ বয়স হচ্ছে, তখন তারা বুঝতে পারছে যে মানুষ আসলে চামড়া এবং চর্বি আর হাড়ের বাইরের একটা জিনিস, এবং যে জায়গাটাতে আমার কমফোর্টটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি আগেই বলেছি, আমি বহু নারী এখানে বলতে পারেন আপু আমি তো রেড ফ্ল্যাগ চুজ করি নাই, আমি যখন সংসার শুরু করেছি ইট ওয়াজ পিওর গ্রিন ফ্ল্যাগ। দেখেন, আমি একটা জিনিস বলি যে আপনি যত চেষ্টা করেন, আপনি আসলে কি যে আমি সংসারই করব না, কারণ আমার তো ডিভোর্স হইতে পারে, অথবা আমার হাজব্যান্ড পরকিয়া করতে পারে, অথবা আমার হাজব্যান্ড আরও অনেক খারাপ কিছু করে বসতে পারে যেটা আমি অ্যাজ আ পার্টনার ডিজার্ভ করি না। আপনি করেন না বিয়ে, তো আপনি তো একদিন ক্যান্সার হয়ে মরে যাবেন, আপনি তো একদিন যে কোনো একটা কিছু, মানে আমরা যেভাবে লাইফটাকে চিন্তা করি যে ইটস অল অ্যাবাউট স্কেপিং ফ্রম পেইন, বাট হুইচ ইজ অপোজিট, ইটস অ্যাবাউট বিইং ইন পেইন. But maybe the formula of pain is different. In marriage offers a lot of things. Na? It comes যে মেবি রিজিকটা আল্লাহ সংকীর্ণ করেছেন পার্টনার দিয়ে, কিন্তু রিজিক আল্লাহ ওপেন করেছেন সন্তান দিয়ে। সো অনেকগুলো ডিফারেন্ট একটা বন্ড দিয়ে, একটা সেফটি দিয়ে, একটা কমফোর্ট দিয়ে। সো আমি সবসময় মানে অ্যাজ আ ফিমেল খুব বিলিভ করি যে আমাদের ফিলসফিতে ফ্যামিলি প্রায়োরিটাইজ করার একটা টেন্ডেন্সি থাকা উচিত। একটা দুটো রিলেশনশিপ ক্যান গো রং, বাট হচ্ছে যে আমার পার্সপেক্টিভ হিল করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রিগার্ডিং ম্যান। এবং এখানে একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট যে আমাদের জীবনের একটা বড় সময় আমরা চোখ বন্ধ করে যদি চিন্তা করি, যারা খুব উইজডমওয়ালা নারী না, তারা কোন ছেলেদেরকে অ্যাটেনশন দেয়, যারা আগ বাড়িয়ে তাদের পর্যন্ত আসে।
এক্সট্রা অ্যাটেনশন বিয়ার করছে, বাট ওই ভিড়ের মধ্যে প্রচুর পুরুষ বসে থাকে যারা আলগা অ্যাটেনশন দেয় না। They are person with integrity, they are human with integrity, তাদের knowledge, wisdom is excellent, but আমরা কিন্তু থাকে না যে আমরা ওটা কয়জন খুঁজে নেওয়ার চেষ্টা করি। মেবি দ্যাট পারসন ইজ নট ভেরি নাইস লুকিং, অথবা আমি বলবো ডাজন্ট হ্যাভ সিক্স প্যাক, বাট আমাদের সিলেকশনে যে প্রবলেম আছে এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না, ডেফিনেটলি আপু পারবো না। এবং বেসিকলি আপু এটাই ঠিক, কারণ প্রচুর পরিমাণে রিলস বা ভিডিও আসে যে হোয়াট ইফ শি ইজ লাইক দ্যাট, হোয়াট ইফ হি ইজ লাইক দ্যাট, এবং মানে এই যে ম্যারেজ ইজ স্ক্যারি, মানে এই জিনিসগুলো দিয়ে এখানে আমি একটা আমি তোমাকে থামিয়ে, সরি আমি তোমার কথা থেকে, আমি তোমার মুখ থেকে কথাটা নিলাম যে আমি যদি ভুল না করি কোরআনে একটা ব্যাপার আছে কি যে আমরা তো প্রত্যেকে আমাদের লাইফে রাইট পার্টনার চাই, বাট ইট ওয়াজ অল অ্যাবাউট ওয়ার্ক অন ইউর আখলাক। এক্স্যাক্টলি আপু। সো অল গুড মেন আর ফর গুড উইমেন, বা যেভাবে আমরা ভার্সটা আসুক না কেন আমি জানি না, মানে জিনিসটা এরকম যে আল্লাহ বলেছেন যে ইউ ওয়ার্ক অন ইউর আখলাক, তুমি তোমার চরিত্র, তোমার ক্যারেক্টার, তোমার পার্সপেক্টিভের উপর কাজ করো, অ্যান্ড দেয়ার উইল বি সার্টেন থিংস যেগুলো পরীক্ষা হিসেবে আসবে, এবং আল্লাহ জানেন এই পরীক্ষাটা আপনাকে দিচ্ছেন মানে তুমি এটা ওভারকাম করবাই। তোমার এই ফেটটা নাই, বাট আল্লাহ তোমার উপর এই ফেটটা আছে। বাট আমাদের দায়িত্বটা আসলে কি, কোনো দিন আমরা একটা আমি তোমাকে যদি বলি যে একটা এআই জেনারেটেড কোনো টুলস আবিষ্কার হইলো যে দের ইজ এ মেশিন, এটার মধ্যে ঢুকায় আমি গ্রিন ফ্ল্যাগ বেছে নিয়ে আসছি, বাট ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার। এক্স্যাক্টলি। তাই হচ্ছে যে ওইটা খুব রং, যে মানে তাই ম্যারেজ ইজ নট স্কেয়ারি। আমরা ভয় পাই আসলে ম্যারিং আ রং পারসন, কিন্তু হচ্ছে যে এটা থেকে কই পালাবা তুমি। এবং এখান থেকে আপু আস্তে আমরা যদি একটু চলে আসি, যেটা আমি বলছিলাম যে আপনাকে যে দুষ্টু মেয়েদের একটা গ্রুপ বা নাটুকে মেয়েদের গ্রুপ থেকে, আসলে শব্দটা কিন্তু আমরা ওই অর্থে বোঝাতে চাই না, আমরা বোঝাতে চেয়েছি যে একটা ব্রোকেন। আপু এখানে আমি খুব ডিরেক্টলি বলবো, কারণ ডিরেক্টলি আমি কেন বলবো, কারণ আমি এটা সবসময় খুব ভোকাল থাকি যে আসলেই মেয়েরা সাফার করে, এবং আলটিমেটলি যে জিনিসগুলো হয় মেয়েদের, মানে আমরা ডিফাইন করি মেয়েদেরকে কী দিয়ে, মেয়েরা টাকা পয়সার জন্য সংসারে থেকে যায়, মেয়েরা স্টেটাসের জন্য থেকে যায়, বাট একটা মেয়ে প্রতিনিয়ত তার সেফটি নিয়ে সাফার করে, একটা মেয়ে প্রতিনিয়ত তার সার্ভাইভাল নিয়ে সাফার করে, একটা মেয়ের কোনো রেসপেক্ট নাই, একটা মেয়ের কোনো মতামত নাই, এবং কাইন্ড অফ মেয়েরা দেখবেন যে অনবরত স্ট্রং হওয়ার চেষ্টা করতেছে, এবং মেয়েরা নিজেদের আইডেন্টিটি নিয়ে ক্রাইসিসে চলে যাচ্ছে যে আমি আসলে মেয়ে। এবং এটা তো সব মেয়েরা না, এটা হচ্ছে একটা মধ্যপন্থার মেয়েরা যারা আসলেই একটা সুন্দর স্বাভাবিক জীবন চায়, ওরা খুব এক্সট্রিমিজম পছন্দ করে না, বাট দুইটা এক্সট্রিম গ্রুপ। আমরা যদি এখন ওই ফার্স্টে আমরা যাদেরকে বলছিলাম যে যারা ডেঞ্জারাস বা ওদের থেকে, এটাকেও আমরা যদি এখন আরেকটু ভাঙি যে দুইটা এক্সট্রিম গ্রুপ থাকে, যে এক্সট্রিম গ্রুপগুলোর কারণে মেয়েরা অ্যাকচুয়ালি ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, কনফিউজ হয়ে যায়, এবং অনেক সময় বুঝতেও পারে না যে আসলে কারা আমাদের জন্য ভালো, কারা আমাদের জন্য ক্ষতিকর। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, আপনি যখন মেয়েদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, ওই ডান দিকের গ্রুপ বাম দিকের গ্রুপ দুই পক্ষই আপনাকে প্রচণ্ড বাজে রকমভাবে গালিগালাজ শুরু করবে, এবং মুখের ভাষার কোনো তাচ্ছেরা কিছু থাকবে না, মানে আপনি মানে গালি খেয়েই যাবেন, এবং আপনাকে কন্টিনিউয়াস বুলি করবে। এবং আপনি যখন কোনো যুক্তি দিয়ে বলবেন যে আসেন আমরা একটা কনস্ট্রাকটিভ ডিসকাশনে বসি, তাদের গলা সব কেন আমাকে বসতে হবে, আমি যা বলেছি সেটাই মানতে হবে। সো এইটার কোনো মেয়েদের সাথে কথা বলা যায় না, বাট এক্সট্রিম দুইটা গ্রুপ থাকে। সো এই গ্রুপ নিয়ে আপু আমি যদি বলি, ফার্স্টই নারী অধিকার কমিশন এখন বর্তমানে নারীর অধিকার নিয়ে বা ওই নারীর মানে ওভারঅল যে একটা পরিচয়, সব কিছু যে একটা আইডেন্টিটি ক্রাইসিসে চলে যাচ্ছে, এই পার্টটা নিয়ে আপু আপনার কি মতামত? কারণ প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর। ওভারঅল আপনার অবজারভেশন। আমার অবজারভেশনে আমার প্রথম যেটা মনে হয়েছে যে আমরা একটা জায়গায় পুরো ডিসকাশনটা ঠিক মতো যায় নাই। আমি এই কমার্সে যেটা দেখলাম যে এই যে নারী অধিকার সংস্কার কমিশনে যে প্রায় 400 পাতার কাছাকাছি একটা আর্টিকেল, তুমি কি দেখেছো যে যখন ওদের সাথে মানে ডিবেট হচ্ছে দুটো গ্রুপ মিলে, তোমার কাছে সবসময় মনে হবে কি ওটা তুমি ধরছো কিন্তু মাছটা ফসকে চলে যাচ্ছে, মানে না এটা তখন হয় নাই, আমরা এটা নিয়ে বলবো, এটা ঐচ্ছিক, এটা এরকম, এটা এরকম। এক্স্যাক্টলি, দ্য ওয়ার্ড ইজ অপশনাল। এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। যে আমি এই উদাহরণটা একটু ডিটেইলে দিতে চাই যে যখন শিরিন পারভিন হককে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে তিনি বলছেন যে দেখেন
এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে অপশনাল, অর্থাৎ আমি ধর্ম, পারিবারিক আইন যা ইচ্ছা তাই আছে, আমি একটা অপশনাল সিভিল কমিশনের কথা আমরা প্রপোজ করেছি। যারা ধর্ম মানে না, সমাজ মানে না, তারা এইটা ফলো করবে। এখন এদিকে একজন ইসলামিক স্কলার যখন বলছেন যে আপনি ম্যারিটাল রেপ, আপনি যৌনকর্মীদের শ্রমিক বানিয়ে দিয়েছেন, বা নারী অধিকারের অন্য যারা আছে, এই টপিক যখন আনছে, তারা সুন্দর করে মাছ ধরার মতো ফসকে যাচ্ছে। না না না, ধর্ম নিয়ে তো আমি বলিই নাই, সমাজ নিয়ে তো আমি বলিই নাই। আমি বলেছি এটা অপশনাল, ডিফারেন্ট একটা সিভিল কমিশন, যারা ধর্ম মানছে না তারা এটাকে বেছে নেবে। আমার এতক্ষণ আমি যত ডিসকাশন দেখেছি, এই পয়েন্টটাতে আমি অ্যাড্রেসড হতে দেখি নাই। যে দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো সংস্কার কমিশন আসছে, সেটা হচ্ছে আমার এক্সিস্টেন্ট ইনফ্রাস্ট্রাকচারে আমার পক্ষে কি সম্ভব। আমি যদি হেলথ সেক্টরের সংস্কারের কথা বলি, তার মানে কিছু জিনিস আমার এক্সিস্টিং আছে, হোয়াট এলস উই ক্যান ডু। 10 জন মহারথী নারী তারা মিলে একটা সংস্কার কমিশন করলেন, এবং আমি সেটার প্রতি আমার যোগ্য সম্মান দেখাতে পারছি না বলে আমি দুঃখিত। কারণ আমার কাছে মনে হয়েছে তাদের নিজেদের সোসাইটির ব্যাপারে হিল্ড পার্সপেক্টিভ নাই। আমার পুরো কমিশন দেখে আমি এইটাই আমি ওই উপস্থাপক ওনাকে প্রশ্নটা করেছিলাম, আচ্ছা ম্যাডাম, কতজন আসলে সমাজে ধর্ম মানে না? তাহলে আপনারা যে একটা কমিশন করে দিলেন, অনেকগুলো প্রপোজাল দিয়ে দিলেন, তো বেসিক্যালি এটা তো ইনকর্পোরেট করবে অথবা রিপ্রেজেন্টেশন অফ সোসাইটি হবে। এবং ওনারা বলতেছেন যে আমরা এটা ঠিক আছে, গভর্নমেন্ট যদি না মারে আমার কিছু করার নেই, আমি আমার মতো প্রপোজ করে দিয়েছি। এক্স্যাক্টলি এটাই আসলে অনেক সময় টক্সিক নারীবাদীদের একটা প্রবলেম। তারা যেটা করে যে আমি একটা কুয়ার মধ্যে থাকবো, আমি যখন কুয়া থেকে মাথাটা উঠাবো, আমি একটুখানি আকাশ দেখব, আমার চোখে পৃথিবী এতটুকুনি। কিন্তু আমি কিন্তু ভাবি যে আমি কুয়ার মধ্যে না, আমি মনে করি যে আমি হচ্ছে প্রোগ্রেসিভ সোসাইটি এবং প্রোগ্রেসিভ মন মানসিকতার আমি বলবো সবচেয়ে চরম পরিচায়ক, মানে ঝান্ডাধারী, বা আমি জানি না শব্দটাকে কিভাবে আনা যায়। এখন এই যে ওনারা এখান থেকে তাকিয়ে উপর থেকে কুয়াটা দেখছেন, এটা যে একটা প্রবলেম, এটা ওনারা আইডেন্টি। আমি যদি ছোট্ট একটা উদাহরণ আনি, আমরা প্রত্যেকটা পয়েন্টেই কথা বলবো হোপফুলি। যেমন ধরেন একটা পরিবারে আমরা দুজনই একই বাবার মেয়ে, এবং তুমি ধর্ম মানো না, আমি ধর্ম মানি, এবং আমাদের একটা ভাই আছে। এখন আমি চাচ্ছি আমার বাবা সম্পত্তির বন্টন করুক, যে মুসলিম পারিবারিক যে আইন আছে বা আমাদের ইসলামিক শরিয়া ভিত্তিক যে আইনটা আছে, এবং তুমি চাচ্ছ আমি ধর্ম মানি না, আমি আমার বাবার কাছ থেকে সমান সম্পত্তিটা চাই। এই ডিসপিউটটাকে ওনারা কিভাবে অ্যাড্রেস করবেন? সো আমাদের জন্য যে কোনো কিছু একটা দায়িত্বহীনভাবে আমি 400 পাতা হচ্ছে না 4000 পাতা, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আপনার যে 4000 পাতাতে সমাজের রিফ্লেকশন থাকে না, ধর্মের রিফ্লেকশন থাকে না, এবং আপনারা এত বোল্ড, অ্যাডামেন্ট, অ্যাগ্রেসিভলি দাবি করেন যে হ্যাঁ আমরা দিয়েছি, অনেক সমালোচনা হচ্ছে, এখন গভর্নমেন্ট বুঝে বেড়াক, তাহলে আপনাদের পিছনে টাকাটা আমরা খরচ করলাম কেন? বাংলাদেশের টাকাটা এত সস্তা হয়ে যায় নাই যে 10 জন নারী মিলে আমরা বসলাম এবং আমাদের কাছে মনে হইলো ভাই অনেক ঝামেলা, এখানে ধর্মের আইন আছে, সমাজের আইন আছে, আমরা নতুন কিছু একটা দিয়ে ফালাই দিয়ে চলে যাই। আপনাদেরকে এই জন্য ডাকা হয় নাই। তাহলে আপনাদের বলা দরকার ছিল আমি কাজটা পারি না, অথবা আপনাদের বলা দরকার ছিল আমার মাথায় আমার আক্কেল বুদ্ধি দিয়ে এটা আসে না। তার মানে ওনাদের ক্রেডিবিলিটি নিয়ে অ্যাকচুয়ালি কোশ্চেন আসছে। আমি অবশ্যই কোয়েশ্চেন করব। আমি দেখেন ইন্ডিভিজুয়ালি, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং, আই এম নট বিইং ডিসরেসপেক্টফুল। তাদের প্রত্যেকের প্রফেশনাল নলেজ থাকতে পারে, তাদের প্রত্যেকের প্রচুর লেখাপড়া থাকতে পারে, কিন্তু একটা সময় আমি পার্সোনালি অ্যাজ আ ফিমেল আমি বিলিভ করি যে নলেজ ইজ ভেরি ডিফারেন্ট দ্যান উইজডম। এক্স্যাক্টলি। আমার কাছে এত বুকিশ নলেজ থাকতে পারে, কিন্তু প্রজ্ঞাটা অনেক বেশি দরকার। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যখন আপনি সমাজে জিনিসটা ফিট ইন করেন, এটার অনেকগুলো ডিসিশন কামস ফ্রম প্রজ্ঞা। এখন ঠিক আছে, আমার এটা হতেই পারে যে আমাকে একটা কমিশন আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে সো দ্যাট আমরা একটা কমিশন আনছি। উপস্থাপক ওনাকে বারে বারে প্রশ্ন করেছেন যে আপনাদের এখানে আমরা রিফ্লেকশন নাই কেন? দেখেন, নারীবাদীর সমস্যাই তো এটা, টক্সিক নারীবাদী, যে তারা এক্সক্লুড করে রাখে অন্যদেরকে, এবং তারা একটা রসুনের 10টা কোয়া এক জায়গায় থাকে সব সময়। সো তারা কখনো বৃহত্তর স্বার্থের নারী দেখতেই পায় না। আমি জানি না প্রত্যেকটা নারীকে তাদের একটা ভিন গ্রহের প্রাণী মনে হয় কিনা, এবং ইন্টারেস্টিং, তারা মনে করে শুধু তারা ওই 10 জন ছাড়া পুরা সমাজের প্রত্যেকটা নারী বঞ্চিত, অপমানিত, লাঞ্ছিত, এবং পুরুষ তাদেরকে জাতা কোলে পিষছে। কিন্তু এই পার্সপেক্টিভটা তো ব্রোকেন।
আমি এইটাকেই কোয়েশ্চেন করছি। আনহিলড বা সাড়ে নাই ক্ষতটা বলতে আমি এটাই বুঝাচ্ছি যে আমি আমার লাইফে 10টা মেল দিয়ে ডমিনেটেড হয়েছি ডিউ টু এনি রিজন, আমি এখন পুরো দেখতেই পারি না। এখন আমি মানবই না, আমি যেখানে আমারটা আমি সেটা শুধু দেখব। আচ্ছা আপু, এখান থেকে তাহলে আমি আরেকটা জিনিস যদি একটু বলি, যে এই যে আপু নারী কমিশনের সাথে ধর্মের যে এত একটা রেষারেষি আসতেছে, হ্যাঁ বেসিক্যালি আমরা তো ইসলাম ধর্ম নিয়েই বেশি কথা বলছি, যে আমরা ইসলাম মানে এখানে মেয়েদেরকে খুব অপ্রেস করে বা মেয়েদেরকে হয়তো সম্মান করে, এক একজন এক এক মতামত দিচ্ছে, আমি কোনো মতামত এখানে বলছি না। কিন্তু আপু এই যে নারীর ক্ষমতায়ন বা সম্পত্তি বন্টন, এখানে আমি মানে উইথ ডিউ রেসপেক্ট, আমি কোনো ধর্মকে অপমান করছি না, আমরা যদি অন্যান্য ধর্মের দিক থেকেও দেখি, অন্যান্য ধর্মের কিন্তু এখানে আসলে নারীকে সম্পূর্ণ অধিকার বঞ্চিতই করা হয়, আমরা একেবারে যদি সোজা ভাষায় বলি। তারপরেও কেন আসলে ইসলাম ধর্মকে মানে এত কোণঠাসা করা হয়, বা কেন বলা হয় এখানে মেয়েরা অপ্রেস? মানে যারা কম্পারেটিভ রিলিজিয়নে কাজ করেন তারা আমার কাছে মনে হয় এটা আরও দায়িত্ব নিয়ে সুন্দর করে ভাগ ভাগ করে আনসারটা করতে পারতেন। আমি খোলা চোখে যেটুকু বুঝি সেটা আমি বলতে পারি যে আপনার ভালো লাগুক না না লাগুক, যখন আমরা ধর্মগুলোকে পাশাপাশি রেখে নারীর অধিকারের জিনিসটাকে একটা উপর থেকে নন বায়াসড অথবা আমি কিছু ধর্মেরই না এভাবে দেখব, তখন আমরা দেখব যে একটা মুসলিম নারী সব দিক থেকে অধিকার প্রাপ্ত, সেটা সম্পত্তি হোক, মা হিসেবে হোক, এভরিথিং, ডিসিশন মেকিংয়ে হোক। এবং আমাদের খুবই খুবই বড় বড় এক্সাম্পলস আছে এটার। কিন্তু আমি বাংলাদেশে তো আসলে দুটো বড় রিলিজিয়ন নিয়ে যদি কথা বলি, কম্পারেটিভলি আমরা ধরেন আরেকটা রিলিজিয়ন আনলাম হিন্দুইজম। আমি আগেই বলছি এটা কোনো বিদ্বেষজনিত মন্তব্য না, আমি একটা উদাহরণ দিচ্ছি তুলনামূলক, যে আমরা অনেক দেখবেন যৌতুকের যে প্রথাটা আছে খুবই স্কেয়ারি না আমাদের হিন্দু রিলিজিয়নে, এবং আমরা একই সাথে সম্পত্তি নারীরা তো কিছুই পায় না একজন হিন্দু নারী। কিন্তু আমি যেটা দেখি সেটা হচ্ছে যে যারা নিজেকে অত্যন্ত প্রগতিশীল বলে দাবি করেন তাদের বুকের খুব গভীরে পুরো ঘৃণাটা থাকে ইসলাম ধর্মের বিরুদ্ধে। কারণ কি, এইটাই নারীকে অপ্রেসড করে রেখেছে। এবং আমি যেটা বুঝি এইখানে অপ্রেশন বলতে তারা তাদের যৌন অধিকারটাকে বোঝে। এটা বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন আমরা যখন ইসলাম বলছি তখন ইটস আ সাবমিশন, তাই না? আমি সমর্পণ করলাম যে আল্লাহ আমাকে সার্টেন ভাবে চেয়েছেন, সেটা আমরা আজ করছি কাল করছি বেছে নিচ্ছি, পরের প্রশ্ন যে মডেস্টি এরকম হবে, ড্রেস এরকম হবে, আমাদের ইন্টারাকশন এরকম হবে। সো আমি যখন এই দিকে আমরা তাকাই, দেখেন পুরো রিলিজিয়নের তাদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে নারী কেন এভাবে নিজেকে ঢেকে রাখবে। সো আমি যখন তাদের নিজেদের পোশাক দেখি, যেখানে মোটা দাগে মানুষ যেভাবে এই শ্রেণীর নারীকে আলাদা করেন, বড় টিপ পরছেন, হাতা কাটা পরছেন, ডেফিনেটলি ব্যক্তিগত ডিসিশন, আই এম নট কোয়েশ্চেনিং দ্যাট। কিন্তু আমি বলছি যখন তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চান প্রোগ্রেসিভ হিসেবে, তারা তখন বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু আমাদের হিন্দু রিলিজিয়নে সংস্কৃতির অনেক প্রভাব আছে, ওই জিনিসটাকে তারা খুব সুন্দর করে সেলিব্রেট করেন, প্রমোট করেন, যেটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই। কিন্তু অধিকার যদি আপনাদের মেইন পয়েন্ট হয় নারীর অর্থনৈতিক অধিকার, পারিবারিক অধিকার, তাহলে তো সেই অধিকার আপনাকে ইসলাম সবচেয়ে বেশি দিয়েছিল। কিন্তু আপনি ইসলামটাকে কেন ভালোবাসতে পারেননি? কারণ আমাদের যে স্বেচ্ছাচারিতাটা আছে, যে আমি আমাকে এভাবেই সমাজের সামনে খুলে আনতে চাই, এইটার ফ্রিডমটা অন্য রিলিজিয়নে বেশি। একজন মুসলিম নারী এই জায়গাটাতে একটা ফ্রেমে আটকে যান, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে একটা পার্সোনাল ডিসিশন। আমি যদি মনে এখানে চাইতাম যে আমি কোরআনটায় আছে কিন্তু আমি এভাবেই দেখাতে চাই না, আমি আমার মতো করে আসবো, অবশ্যই সেটা একটা ব্যক্তিগত ডিসিশন। কিন্তু আমি যেটা আমাকে খুব অবাক করায় যে তারা যে এতগুলো অধিকার নিয়ে ইসলাম মানে যে কোনো ধর্মকে কোণঠাসা করে, এবং আমি স্পেসিফিকভাবে আমি বলবো যে ইসলাম বিদ্বেষ এটার রুটে থাকে, অন্য কোনো ধর্মের ব্যাপারে বিদ্বেষ তার রুটে থাকে না। আমার যদি অধিকার নিয়ে এত গা চুলকানি থাকে, তাহলে তো আমার অন্য ধর্মকে প্রশ্ন করার কথা যে ওই ধর্মটাতে কেন আমার মানে এই নারীর এই জিনিসটা থাকবে না, এটা থাকবে না, ওটা থাকবে না। আপনারা আজকে হঠাৎ করে বলে দিলেন আমি একটা অপশনাল
প্রভিশন তৈরি করছি, একটা অপশনাল সিভিল কমিশন, যেখানে যে ধর্ম মানে না সে এখানে গিয়ে জায়গা পাবে। তাহলে আপনি রাস্তায় দাঁড়িয়ে কিভাবে দাবি করেন যে চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা? আই এম সো সরি, আমি জীবনে এটা, আমার কাছে সেন্টেন্সটা ওয়াজ ভেরি ডিস্টার্বিং। আমি এটা নিতেই পারি না, আমার কাছে মনে হচ্ছে এটা রিপ্রেজেন্টেশন না যেটা ওনারা বলছেন, কারণ ওনারা তো কেয়ারই করছেন না। একটা ধরেন, তার মানে আপনি তো অপশনাল দেওয়া মানে কি? আপনি কি দিন শেষে হিন্দু যে নারী সম্পত্তির বন্টনটা পাচ্ছেন না সেটা নিশ্চিত করতে পারলেন? আমার এই একটাই প্রশ্ন। আমি মুসলিম নারীর জন্য অনেক প্রোটেক্টিভ রুল আছে, এবং যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা গলাবাজি করে আমাদের একটা অধিকার আমরা অ্যাটলিস্ট আমাদের পারিবারিক যা আইনে যা আছে আমরা সেটা আদায় করে নিতে পারবো। কিন্তু আপনি যে বলছেন যে ইউ আর আ রিপ্রেজেন্টেশন অফ মেজরিটি অফ ফিমেলের মনের কথা, আপনি কি এটাকে অপশনাল বানিয়ে দিয়ে একজন হিন্দু নারীর সম্পত্তিতে তার অধিকার নিশ্চিত করতে পারলেন? সো এখানেই তো আপু মানে খেলাটা এখানে না, তখন কি একজন পুরুষও বলতে পারে না এটা তো অপশনাল, কাজে আমি দিলে দিব না হলে না দিব না, আমি দিব না। তো আমি ওই জিনিসটা এনেছি যে জিনিসটা তারা যেটা ভেতর থেকে আমাদেরকে বলেন যে ধর্ম আমাদের জন্য ম্যাটার করে না, ধর্ম আমাদের জন্য কিছুই না, এটা একটা হিপোক্রেসি। এবং তাদের হিপোক্রেসিটা হচ্ছে ওই যেটা আমি বললাম, আসলে ইসলাম ধর্মের যে অধিকারটা নারীকে দেয় না সেটা হচ্ছে যৌন অধিকার। যৌন অধিকার বলতে আমরা বুঝাচ্ছি পাবলিকলি আমার বডিটা ইসলাম মানে না যে তোমার বডি, ইসলামের জন্য আমার বডিটা আল্লাহর দেয়া একটা আমানা। এবং ওরা, আমি এই জিনিসটা আমি দেখেন, আমি নিজে নিকাব পড়ি না, আমি বলবো না, আমি মাঝে মাঝে আবায়া পড়ি বা যখন সিচুয়েশনাল, কিন্তু আই ডু রেসপেক্ট। কেন রেসপেক্ট করি? কারণ আমার কাছে মনে হয় যে দেখো মুনমুন, আমি 2022-তে আমি যখন হজে যাই, সো ওখান থেকে আমি 2টো নিকাব কিনেছিলাম। বাংলাদেশে এসে যখন আমি আওয়াজ খুবই স্পিরিচুয়ালি আপলিফটেড, তো আমি কিছুদিন তখন নিকাবটা আমি নিজে নিজে পরে আমি আমার অফিস যেতাম। অ্যান্ড আমি রিক্সায় যেদিন ফার্স্ট নিকাবটা পড়ি, আই ফিল সো এম্পাওয়ার্ড। কেন? বিকজ আই এম চুজিং যে আমি আমাকে দেখতে দিচ্ছি কি না দিচ্ছি। মানে জিনিসটা ইজ নট লাইক যে ডিভাইন কেউ আমাকে টর্চার করে বলতেছে যে তুমি এটা ঢেকে না রাখলে জাহান্নামে পাঠাই দিব। মানে খুবই, হ্যাঁ, এটা আমরা যখন বলি মাই বডি মাই ডিসিশন, তাহলে তো মানে আদিমকালে তো আমরা জামা কাপড়ই পরতাম না, তো যেটাকে আমরা সিভিলাইজেশন বলছি, তাহলে ব্যাক টু দ্যাট প্রিমিটিভ যুগে যাওয়াটা আমার জন্য এখন যদি প্রোগ্রেসিভ হয়, তাহলে তো মানে ধর্মের দরকার নাই। সমাজে তো কিছু কিছু মাথায় বুদ্ধিওয়ালা ব্রেইনওয়ালা নারী আছে, তারা বলবে যে দিস ইজ মাই বডি অ্যান্ড মাই ডিসিশন। সো তারা যখন অধিকার কথাটা বলে, তারা আসলে তাদের স্বেচ্ছাচারিতার অধিকারটার কথা বলে, যে আমি যখন একটা ধর্মে আটকা পড়ে যাই তখন আমাকে রুলসে আসতে হয়। এবং এটা তখনই প্রয়োজন পড়ে না যখন আমি ব্যক্তিগতভাবে আমি কি বিশ্বাস করি, ওই যে বললাম কুয়ায় দেখে আমি উপরটা দেখি, আমার জন্য সমাজ ম্যাটার করে না, পরিবার ম্যাটার করে না। তো এটা তো একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ। তাই আমরা তাদের বিরুদ্ধে তো কেস করতে পারি না, কারণ একই সমাজে তার অধিকার আছে কথা বলার। কিন্তু আমরা অবশ্যই প্রতিবাদ করতে পারি যখন এটা ফিলসফি হয়ে যায়, পার্সোনাল লাইফস্টাইল, এবং যখন ফিলসফি হয়। যেমন ধরেন আমাদের সমাজে অনেকে লিভ টুগেদারে বিলিভ করেন, আমাদের অনেকে লিভ টুগেদারে আছেন আমাদের সোসাইটিতে, বাট দে আর জাস্ট ডুইং ইট, আমার এটা লাইফস্টাইল, বাট দে আর নট প্রিচিং ইট অ্যাজ আ ফিলসফি। বা যখন আপনি এটাকে লজ্জাটা তুলে দেন, যেটাতে কিছুই আসে যায় না, ইটস নর্মালাইজ এটা, তাহলে আপনার ওয়াইফ আরেকজনের হাজব্যান্ডের সাথে শুবে, আরেকজন, এটা ইউ নর্মালাইজড ইট ইন দ্য সোসাইটি, দেন ইটস আ প্রবলেম। যখন লাইফস্টাইলটা একটা ফিলসফি হয়, দেন ইটস আ প্রবলেম, কারণ আপনার সমাজটা আপনার একার না। তাই মত প্রকাশ এটা এমন কোনো শব্দ না যেটা আপনি আপনার ব্যক্তিগত মালিকানা নিয়ে নিয়েছেন। এবং আপু এখানে আমি যদি আরেকটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই, যে আমার কাছে যেটা মনে হয় আপু, আমরা যে ধর্মের সাথে বলছি যে হ্যাঁ ধর্ম এটা ধর্মের সাথে একটা কনফ্লিক্টিং হচ্ছে, এখানে মেজরিটি পেপার হচ্ছে গিয়ে মুসলিম মেয়েরা, তো অ্যাকচুয়ালি ইসলাম নিয়ে আগাতে চাইবে, সো আপনাকে এখানে আনা উচিত। বাট আমার কাছে এই জিনিসটা মনে হয় আপু, আমি ধর্ম বাদ দিলাম, একেবারেই ধর্মবাদ, আমি এখানে ধর্মের কথা কোথাও আনলামই না। এরপরেও ওনারা যে রুলিংস আনছে, এটা তো অ্যাকচুয়ালি মেয়েদের জন্য আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা অ্যাসপেক্টে বিপজ্জনক হবে। এবং সেই ক্ষেত্রে আপু, যেমন আমি যদি কয়েকটা স্পেসিফিক, হ্যাঁ আলটিমেটলি ওটাই তো হচ্ছে আপু, যে জাস্ট আপু আমি যদি বলি যে এই যে এটা নিয়ে যে এত কথা হচ্ছে ম্যারিটাল রেপ,
এটা নিয়ে কথা বলে না, এটা নিয়ে তো আমরা তো এখনো বলি নাই, আমরা এখন এটা নিয়ে কাজ করা বাকি আছে। ওনাদের কিছু বললে ওনাদের কাজ করা বাকি আছে, ওনারা প্রস্তাবনা আছে, বাট কীভাবে এক্সিকিউট করবে দে ডোন্ট নো। সো যেটা আপনি বললেন উইথ ডিউ রেসপেক্ট, আমরা কাউকে ট্রোল করবো না বা করবো না, বাট ধর্মবাদেও এই যে ম্যারিটাল রেপ বা যৌনকর্মীদের অধিকার, বা আপনি যদি মানে ওভারঅল মেয়েদের যে এম্পাওয়ার করার বিষয়গুলোতেও আপনি যদি দেখেন, কতটুকু আপু মনে হয় এটা ইফেক্টিভ হবে? এখানে ধর্ম একেবারেই বাদ, আমরা এখন লজিক্যাল ডিসকাশনে যদি আসি। আমার কাছে মনে হয় যে এই পয়েন্টে সবাই যে কথাগুলো বলেছে আমার কাছে মনে হয় রাইটলি বলা বলি হয়ে গেছে অলরেডি। আমি এখানে যে পয়েন্টটা নিয়ে আলোকপাত করতে পারি যেহেতু আমি একজন সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট, এটা আমারই জায়গা, তো হচ্ছে কি যে আমরা সেক্সুয়াল ভায়োলেন্স ইন ইন্টিমেট পার্টনার, এটা একটা খুবই খুবই জলজ্যান্ত একটা সেগমেন্ট। মনমুন এখানে ধরো আমি তোমাকে উদাহরণটা দিতে পারি যে যারা পর্নোগ্রাফি অ্যাডিক্ট, হ্যাঁ, তারা এত ভয়ঙ্কর সেক্সুয়াল টর্চার তাদের পার্টনারদের উপরে করে যেটা আনবিলিভেবল। মানে এটা যদি আমরা ইন্টারভিউ না করি এবং তার কান্নাটা কখনো কাছে থেকে না দেখি, অর্থাৎ ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স এক্সিস্ট করে। এবং আমরা কোনো দিন এখানে যে প্রবলেমটা হচ্ছে, সবাই যখন ম্যারিটাল রেপের এগেনস্টে বলছে তখন আমরা মেবি 1%কে মিস করে যাচ্ছি যারা ট্রুলি সাফারার, যারা একেবারে পুরুষের হাতে পড়ে নাই, তারা নিজের ঘরে একটা পশুর হাতে পড়েছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে এই জায়গাটাতে আসলে সলিউশনটা কি? টু বি অনেস্ট, আমি আজ পর্যন্ত আমি এবং আমার প্রফেশনাল লাইফে যারা ক্রুয়েল এবং যাদের পারভার্সন আছে টু সার্টেন এক্সটেন্টে, খুব কম ক্ষেত্রে ওইগুলো বদলাতে দেখেছি। ডেফিনেটলি যখনই আমার কাছে অনেক ক্ষেত্রে অ্যাজ আ প্রফেশনাল আমাদের কাজ হচ্ছে বিং নন জাজমেন্টাল, আমি আমার অপিনিয়নটা আমার ক্লায়েন্টের উপর চাপিয়ে দিতে পারি না, কিন্তু আমি তাকে অনেকগুলো তথ্য উপাত্ত ইনফরমেশন দিয়ে দিতে পারি সো দ্যাট পারসন ক্যান টেক দ্য ডিসিশন। আমি ইন্টিমেট পার্টনার ভায়োলেন্সের ক্ষেত্রে আই এম টকিং অ্যাবাউট সেক্সুয়াল ভায়োলেন্স, maybe the person is extremely loving in other sector outside the bed, টেকিং কেয়ার প্রপারলি, কিন্তু হচ্ছে কি এই টর্চারটা এমন একটা জায়গায় চলে যায় তখন আসলে আমরা ইনডিরেক্টলি, আমি বলবো না ডিরেক্টলি, আমি আসলে যদি বলি ইফ শি ইজ মাই সিস্টার, আমি তাকে ওই ভালোবাসাটা ইগনোর করতে বলি যে প্লিজ কাম আউট অফ ইট, কারণ এই টর্চারটা রিয়েল, এটা নেওয়া যায় না যেভাবে ক্ষত বিক্ষত হয়। আপনি বলছেন যে ওই ভালোবাসাটা ইগনোর করতে, কিন্তু আপু যখন পেশেন্ট ডিল করি রেগুলার, পারে না। অন্যান্য ফ্যামিলি মেম্বাররা কি বলে জানেন, ও তো সব জায়গায় ভালো, শুধু একটু বিছানাতেই তোমার সাথে এরকম। কিন্তু আমরা এটা বলে একটা ক্রুয়েলটিকে জাস্টিফাই, কান্নাটা যে মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি একটা ফিমেল বডি যখন তোমাকে দেখাচ্ছে যে সারা শরীরে নীল নীল মানে হয়ে গেছে, কামড়ের দাগে ক্ষত বিক্ষত অ্যান্ড দ্য ভায়োলেন্স, তুমি কোনোদিন আসলে মানে যারা ম্যারিটাল রেপ নিয়ে কথা বলছে এটা শুনলেই যারা তেলে বেগুনে জ্বলে ওঠে তাদেরও একটা পার্সপেক্টিভ ভুল আছে যে এটা এক্সিস্ট করছে। এখন আমি একজন প্রফেশনাল হিসেবে বলছি, এখানে একটু ইন্টারাপ্ট করি, দেখেন আপু, মানে এই ম্যারিটাল রেপটা নিয়ে যখন কথা বলতে চাচ্ছি তখন আবার এটা বলতেছে যে এইমাত্র আপনি যে বর্ণনাটা দিলেন যে পুরো শরীরে একটা আঘাতের ক্ষতের চিহ্ন থাকে, এটা আবার যখন বলা হচ্ছে তখন এটা বলা হচ্ছে ওটা ভালোবাসার দাগ, কেন যে সিনেমা একটু দেখো না, এটা কিন্তু মজা, মানে এই জায়গাগুলোও দেখেন আপু কি পরিমাণ কষ্টের জায়গাটা ফ্যান্টাসাইজ করা। একদম, আমি এখানে না আমি দুইটা পার্সপেক্টিভে ব্লেন্ড করে আমি আসলে অ্যান্সারটা দিতে চাই যে তার মানে যারা ম্যারিটাল রেপ শুনে এক্সিস্টই করে না বলে ছাউবাও করে উঠছেন, হুইচ ইজ নট ট্রু। এটার একটা পার্সেন্টেজ খুবই ভ্যালিডলি এক্সিস্ট করে, এবং এটা যদি কখনো আপনার আমরা যেটা বলতে পারি যে পুলিশ লেভেলে অথবা ডক্টর লেভেলে এসছে, বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমরা ব্যাক অফ করতে বলি, কারণ এটা আমি যত কন্টিনিউ করবেন এটা আসলে সলভ করা যায় না। এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি ট্র্যাক রেকর্ড থেকে বলতে পারবো যে যতগুলো ইন্টিমেট পার্টনার এসছেন প্রত্যেকে একই এক্সপিরিয়েন্স বলেছেন এবং কেউ এটাকে টলারেট করতে পারেননি। এখন ব্যাপার যেটা হয়ে গেছে কি, যেহেতু ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট, তো এন্ড অফ দ্য ডে যেটা তুমি একটু আগে বলছিলে যে আপুটাকে লাভ বাইট ছিল নাকি এটা অ্যাগ্রেসিভ ছিল, দেখো এটা কিন্তু হওয়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য ওয়াইফের রকেট সায়েন্টিস্ট হইতে হয় না। এক্স্যাক্টলি আপু, দে ক্যান আন্ডারস্ট্যান্ড। বা তোমার সাথে যদি কোনো ভায়োলেন্স হয়, কোনটা ভায়োলেন্স কোনটা লাভ, এটা তোমাকে কারো শিখাই দিতে হবে না, নেচার হ্যাজ দ্যাট, মানে আমি বলবো সমস্ত ক্যাপাসিটি আছে। আমি এখানে দুটো ভাগে বলছি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটা এক্সিস্ট করে, এটা যদি সলিউশন হইতে হয় আসলে এখানে না একটা ব্যাপার আছে, আমরা যেটা বলছিলাম যে বিছানার বাইরে সে হয়তো নর্মাল একটা মানুষ, কিন্তু হচ্ছে কি আমরা কি এই মানুষটার
যদি এটাকে পারভার্সন বলি, এটা ট্রিটমেন্টে আমরা যাই কি না, যদি যাই তাহলে সিনারিওটা একরকম, ওই কাপলটার জন্য সমাধানটা একরকম। যদি আমি এটা সমাধান করতে না পারি তাহলে তার জন্য সমাধানটা একরকম। আমার প্রপোজাল হচ্ছে দিস শুড বি আ কাস্টমাইজড ডিসিশন, নট আ জেনারেলাইজড ওয়ান, যে তোমার গায়ে 2 বার কামড় দিয়েছে মানে পরশুদিন তুমি ডিভোর্স দিবা। সো দেয়ার আর লটস অফ থিংস। ম্যারেজ তো আমি একটা কন্ট্রাক্টে যখন আছি এবং আমি ম্যারেজে এসছি ফর আ লং টার্ম পার্টনারশিপ, সো দ্য ডিসিশন অফ ডিভোর্স ক্যানট কাম ফ্রম নোওয়্যার। এবং এটা আমাদের জন্য একটা জুলুম, 2 পক্ষের জন্যই। তাই আমি যেটা বলতে চাচ্ছি যে যেসব পুরুষের এই জিনিসগুলো ফিক্স করবার মানসিকতা আছে, আমি তাদের হেল্প করার চেষ্টা করা, এবং হেল্পটা যদি তাদের আসলেই হয় তাদের থাকা উচিত ম্যারেজে, অথবা ইন্ডিভিজুয়ালি ফ্যামিলি থেকে ডিসিশনটা হওয়া উচিত। কিন্তু এটা ন্যাশনাল কোনো প্রোটোকল হওয়া উচিত না যে 2 বার কামড় দিলে 3 বার ডিভোর্স দিবা। এবার একটু আমি আসি, এবং যে আপু এখানে একটু জাস্ট বলি আপু, অনেক ক্ষেত্রে কিন্তু আপু মেয়েরাও কিন্তু পারভার্ট হয় একদম। আমরা যেটা ম্যারিটাল রেপের কথা করে। বলছি, আমরা তো নিম্ফোম্যানিয়া অ্যান্ড স্যাটারিসিস দুটাই ট্রু না। তো যখন আমরা হাইপার সেক্স ফিমেলে ভায়োলেন্স দেখি, আমাদের অনেক বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের অনেক আমাদের ক্লায়েন্টস আমরা দেখি যে যাদের মানে দ্য ওয়ে দে আর এক্সপ্রেসিং দেয়ার সেক্সুয়ালিটি ডেফিনেটলি ইজ দেয়ার রাইট, বাট কারো জন্য তো এটা অ্যাবিউজ। তখন কিন্তু আমরা, যেহেতু এটা নারী অধিকার সংস্কার কমিশন, এটা আন্ডারস্ট্যান্ডেবল যে তারা পুরুষদের ওই ব্যাপারটা আনেননি। আমার মনে হয় পুরুষদের অধিকার সংস্কারেরও একটা কমিশন দরকার আছে। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি যে ম্যারিটাল রেপে আমার মতে ইট শুড নেভার বি জেনারেলাইজড একটা প্রেসক্রিপশন ফর অল, এবং এখানে 2টো অংশের মানুষের সংশ্লিষ্টতা থাকতে হবে বিফোর গোয়িং টু দ্য ডিভোর্স। এখানে আপনার কনসালটেন্ট থাকতে হবে, হু ইজ আ ডক্টর, মেবি আ সাইকিয়াট্রিস্ট, অফকোর্স আ সাইকিয়াট্রিস্ট, কিন্তু একটা সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট লাগবে, এবং যিনি কাউন্সেলর টু অ্যাসেস যেটা আসলে কতটুকুন রিকভারেবল, এবং তারপরে একজন লয়ার থাকবেন, এবং আইনের মানুষ তো লাগবে। সো এটা একটা পারিবারিকভাবে গোপনভাবে যতটা রেসপেক্টফুল রাখা যায় এটা সলভ করতে হবে। আমি যদি এবার একটা অন্য পার্সপেক্টিভে আনি, যে মেয়েদের আসলে রিসেপটিভ 2টো শব্দ ডিজায়ার বা আগ্রহের ক্ষেত্রে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস ডিজায়ার, যে কোনো পুরুষ শরীর দেখলে আমার স্বতঃস্ফূর্তভাবে সেক্সুয়ালিটিটা জেগে যায়, যেটাকে আমরা বলি। আর একটা হচ্ছে না, সার্টেন অ্যামাউন্ট লাভ, একটা 15-20 মিনিট পরে আমি ফিল করি যে আই ফিল ইট। ন্যাচুরালি আমাদের ফিমেলদের স্পন্টেনিয়াস ডিজায়ারটা ব্লার্ড, অনেক কারণে এটা ব্লার্ড থাকে। যেমন ধরেন আমরা যখন প্রেগনেন্সিতে আছি, আমি উদাহরণ দিতে পারি, ল্যাকটেশনের প্রোল্যাকটিন লেভেলটা হাই, এমনি ডিজায়ারটা অনেক কমে যায়। সো ইটস নট আ স্ট্রেট লাইন। তো হয় কি যে অনেক সময় ইন ম্যারেজ আমাদের জন্য ফিমেলরা বলে যে আজকে আমার ইচ্ছে করছে না, অ্যান্ড দ্যাটস ফাইন। কিন্তু এই একটা জিনিসের উপর যদি আমরা স্টিক করি যে দ্য ডিসিশন উইল কাম, যে আমার ইচ্ছে করছে কি করছে না, তাহলে অনেক ফিমেলের জন্য ব্যাপারটা এমন হয়ে যাবে, ইটস আ ম্যারেজ অ্যান্ড হুইচ ইজ আ সেক্সলেস ম্যারেজ। সেক্সলেস ম্যারেজ ইজ সামথিং যেখানে 12টার মানে বছরে 10 থেকে আমরা এক্স্যাক্ট ইফ আই এম নট রং 10টার বেশি কম ইন্টিমেসিটা হচ্ছে, 10 to 12 আমরা রাফলি ধরতে পারি। তো তার মানে ইটস আ সেক্সলেস ম্যারেজ। এবং আমি একটা সোসাইটি যেটা আমরা অনেকগুলো বিয়ে আমরা ভালো চোখে দেখি না। সো আমরা আসলে বেসিক্যালি এন্ড অফ দ্য ডে পুরুষের একটা অধিকারকে নেগেট করছি বা নালিফাই করছি, এবং কন্ট্রারি টু আওয়ার ডিজায়ার, পুরুষের ডিজায়ারটা স্পন্টেনিয়াসটা ইজ ভেরি হাই। সো আমরা আমাদের ধরেন আমার পার্টনারের ব্যাপারে অ্যারাউজালে যেতে দের আর লটস অফ সাইকোলজিক্যাল থিংস, উনি কীভাবে আমাকে ট্রিট করেন, বাড়ির এনভায়রনমেন্ট অ্যান্ড আদার্স, বাট ফর মেল ইটস নট ট্রু। সেটা মোস্ট অফ দ্য টাইম অনেক অর্গ্যানিক অ্যান্ড স্পন্টেনিয়াস। সো আপনি এখন একটা ডিসিশন যখন আমি কনস্ট্যান্টলি ইটস রিলেটেড উইথ আমার ডিসিশন, তাহলে আমি একটা খাঁচার ভিতরে একটা সিংহকে ঢুকিয়ে আমি বলছি যে তুমি ক্ষুধার্ত থাকবে। তো তখন হয়েছে কি আমরা মাংস ঝুলিয়ে রেখেছি বাইরে, এবং সে যদি একটু স্লিপ করে তাহলে আমরাই বলবো যে মানুষ হিসেবে সে নোংরা ছেলে বা নোংরা পুরুষ না। কিন্তু আমরা হয়েছে আমরা তো একটা এনভায়রনমেন্ট তৈরি করলাম না যেখানে সে তার সেক্সুয়াল ফ্রিডমটাকে এক্সপ্রেস করতে পারে। একটা পুরুষ যদি ধরেন, এটা আমরা বলতেই পারি একটা কাপলে অনেকের থাকে যে আমাদের প্রতিদিনের ইন্টিমেসি ডিজায়ার থাকে, ফিমেলের দেখা যায় মাসেও একটা থাকে না। তাই এখানে দুজনের আলোচনা করে ঠিক করতে হয় যে আমার ম্যারেজে কোনটা ঠিক আছে। এবং ম্যারেজে আমরা যখন প্রথম দিন কন্ট্রাক্টটা সাইন করি, সো এই কিছু লাইন ব্লার করে সাইনটা করি,
যেমন ইটস অল অ্যাবাউট যে আমি প্রমিস করছি যে তোমার নিড আমি দেখবো, আমার নিড তুমি দেখবা। সো আই এম নট প্রমোটিং যে এইমাত্র ডেলিভার্ড হয়ে এসেছে এখনই কেউ তাকে ফোর্স করুক, আমি এটাকে কখনো অ্যাপ্রিসিয়েট করব না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি অন্ধ হয়ে যাই যে আমাদের মেল কাউন্টার পার্টের ডিজায়ার মানেই নোংরা, দেখেন সেক্সুয়ালিটি শব্দটাকে আমরা সোসাইটিতে নোংরা হিসেবে চিনি, কারণ এটার ম্যারেজের বিউটিটাকে আমরা এক্সপ্লোর করি নাই। একটা ম্যারেজে একটা হাজব্যান্ড বারে বারে আপনার কাছে আসতেছেন ইজ আ সাইন যে মানুষটা আপনাকে ভালোবাসেন, এটাই তার এক্সপ্রেশন অফ লাভ অনেক সময়। এবং ওনার অনেক অপশন আছে, উনি কিন্তু চোরাগোপ্তা পথে অনেক যেতে পারেন, ফেরত আসতেছেন অ্যান্ড দেন আই এম সেইং যে আমার এটা না, তুমি আমার কনসেন্টের এগেইনস্ট যাচ্ছ। আমি কনসেন্টকে তো কখনো ছোট করতে পারি না বিইং আ কনসালটেন্ট, কিন্তু আমরা যদি এটাকে প্র্যাকটিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি সব সময়, তাহলে তো আমাদের কাগজ কলম রেখে দিতে হবে, আসার আগে এক একবার সাইন নিয়ে নিয়ে প্রমাণ নিতে হবে। নতুবা আমি এই যে নাটকবাজ মেয়েদের কথা শুরুতে বলেছি, আমরা অলরেডি দেখেছি কিন্তু ম্যারিটাল রেপ নিয়ে কেস হয়েছে। তাই আমরা ওই মিথ্যাটাকে সেপারেট করব কি করে? একটা ম্যারেজ, আপনি একটা গত 3 দিন আগের একটা ইনসিডেন্টসকে আপনি আজকে একটা রেপ বলে দিলেন, আপনি কি দিয়ে সেটাকে প্রমাণ করবেন? সো এই যে ধরেন আইন কিছু কিছু প্রত্যাশা আমি করে দিলাম যেটা আইনের পক্ষে আলাদা করা কঠিন বা সামাজিক খোলা চোখে আলাদা করা কঠিন, সেটাকে আমি অধিকার বলে নিচ্ছি। সো আমরা কখনো, যেটা আমি মনে করছি এই সংস্কার কমিশনের সমস্যা, যেটা শুরুতেই বললাম যে তারা সমাধান আসলে চান নাই, তারা আসলে চেয়েছেন যে আমি কি চাই, কিন্তু সমাজ রাষ্ট্রে এটার প্লেসমেন্ট নিয়ে তাদের কোনো আমরা মাথা ব্যথা নাই। এবং আমি দেখেছি এখানে অনেকে লয়ার আছেন, তারা জীবনে হাজার হাজার কেস ডিল করেছেন। এটা আরেকটা প্রবলেম কমিশনে শুধু এই ধরনের মানুষ থাকা। কেন বলি, আমার চেম্বারে আমি এত বেশি ডোমেস্টিক অ্যাবিউজ অ্যান্ড থাকে না যে ইন্টিমেট সেক্সুয়াল ভায়োলেন্সের হিস্ট্রি শুনেছি, আমি বাইরে তাকালে, মেয়েদের দিকে তাকালে মনে হয় যে পৃথিবীর সব পুরুষ এটা। এক্স্যাক্টলি, বিকজ হচ্ছে কি যে আমি কিন্তু সোসাইটির 10% ঘুরে আমার কাছে এসে বসে আছে। সো নাও ইটস মাই পার্সপেক্টিভ যে আল্লাহর দুনিয়ার সবার এরকম। সো এটা তো আমার একটা প্রফেশনাল ডিউটি টু সেপারেট দিস টু সিচুয়েশন, যে আমি যখন সোসাইটিতে নেমে কথা বলি, সো আই এম টকিং অ্যাবাউট এখানে রাজশাহী রোজিনা আছে, আর কুমারখালীর জরিনা আছে, অ্যান্ড ঢাকার সারা আছে। So I have to have that clarity. এবং these 3 women are being treated by 3 different men, না? তো এইটা তো আমার একটা পার্সপেক্টিভ থাকতে হবে। আপু, প্রস্টিটিউশনের এই পার্টটা আমি, যেটা আমার কাছে সবসময় মনে হয়, আমি এটা এর আগেও বলেছি যে আমরা সবসময় আসলে যেটা আমাদের জন্য কোনো মানে মেয়েদের অবস্থার উন্নতি করবে না, আমরা ঘুরে ফিরে ওগুলোকে নারী অধিকার বলে খুব হালাল করতে চাই। সেটা আমরা যদি বলি যে মেনস্ট্রুয়াল হাইজিনের ব্যাপারটাও, কি করলে অ্যাকচুয়ালি একটা মেয়ে ওখানে বেটার একটা অপশন চুজ করতে পারবে, নিজের হাইজিন মেনটেন করতে পারবে, লো কস্টে একটা গ্রামের মেয়ে বা একজন মানে বস্তিতে থাকা একজন নারীও এটার সুবিধা ভোগ করতে পারবেন, নিজের হাইজিন মেনটেন করতে পারবেন। আমরা ওটাই ফোকাস করি না, বাট আমরা ছেলেদেরকে এডুকেট করতে চাই, দেন আলটিমেটলি আমরা মেয়েরা সাফার করি। ঠিক ওই রকমই আমার কাছে জিনিসটা যেটা মনে হয় যে এই যে যৌনকর্মীদের নিয়ে যে ব্যাপারটা, একই সাথে ওনারা ম্যারিটাল রেপ আনলো, যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে দিল, এবং এটা নিয়ে তো আলটিমেটলি কথা হয়েছে যে ছেলেদের তাহলে অপশনটা কি, মানে হালাল করে দিচ্ছে আমরা, তাহলে তোমরা দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এটা হারাম, কিন্তু তোমরা যৌনকর্মীর কাছে যাইতে পারো, কারণ এটা তো একটা মানে পেশা হিসেবে আসতেছে। সো আলটিমেটলি এই পার্টটাকে আপু আপনার কোনো ইনসাইট আছে যেটা আপনি অ্যাড করতে চাইবেন? না, এটা তো একটা ব্যাপার হয়েছে কি, দেখো প্রথম কথা কি, আমি যদি নারীর অধিকার নিয়ে আমার আসলে জেনুইনলি সিনসিয়ারলি আমার চিন্তা থাকতো, তাহলে আমি সবার আগে অধিকার বলতে আমি কি বুঝি, আমি যদি বলি কর্মক্ষেত্রের অধিকার, কর্মক্ষেত্রের বড় অধিকারের একটা হচ্ছে আমি নিরাপদ কিনা, এবং আমি যেই পরিশ্রমটা দিচ্ছি সেজন্য আমি প্রপারলি ফাইন্যান্সিয়ালি রিওয়ার্ডেড কিনা। এই দুটো জায়গায় অধিকারের যে সংজ্ঞা, এটা তো প্রাথমিকভাবেই যৌনকর্মীদের ক্ষেত্রে বর্তায় না। তারা যে এনভায়রনমেন্টটা আছে সেটা কোনোভাবেই নিরাপদ আমরা বলতে পারি না, কোনোভাবেই না। এবং এটার সাথে আমরা যেটা বলি যে নারী পাচার বলো, নারী অপহরণ বলো, পর্নোগ্রাফি বলো, অবৈধ ড্রাগ বলো, সব কিছুরই একটা অনেকগুলো জিনিস দিয়ে জিনিসটা কমপ্লিকেটেড। আমি অন্তত এটা আমার ভালো লেগেছে, তারা এতগুলো মার্জিনালাইজড পপুলেশনের মধ্যে অন্তত যৌনকর্মীদের নিয়ে চিন্তা করেছেন, কিন্তু চিন্তার যে মানে প্রকাশটা সেটা খুব হাস্যকর হয়ে গেছে। আমার কোনো দে ডোন্ট হ্যাভ এনি
প্ল্যান ফর এক্সিকিউশন। সো আমার বাংলাদেশে যৌনকর্মীর সংখ্যা কত, আমি যদি ভুল না করি লাখখানেকের মতো। আমি সেই ক্ষেত্রে 1 লাখ নারীর পুনর্বাসন করার যদি বাংলাদেশ সরকারের এই কমিশনে তারা প্রপোজ করত যে আমরা এটা বন্ধ চাই, কারণ এটা কোনো সম্মানিত পেশা হিসেবে না। এবং দেখেন তারা মাঝখানে এটা নিয়েও কেউস করেছে তাদেরকে বেশ্যা কেন বলা হচ্ছে, কিন্তু যখন তারা এই যে নারী মৈত্রী আন্দোলন বলে রাস্তায় নেমেছে, তারা এই শব্দটাকে ক্যাপিটালাইজ করেছে, তাই না, ভিক্টিমাইজ করেছে। শ্রমিক পেশা না, তাহলে এটা কেন করবে? না, আমি এক্স্যাক্টলি বলছি, বেসিক্যালি মানে আমি ওই পয়েন্টটাই বলছি যে পুরো জায়গাটাতে অধিকার যদি আমার কনসার্ন হতো, আমি পুনর্বাসন নিয়ে কথা বললাম, যেটা নিয়ে সবাই ঠিকঠাকই বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে তাদের এই টেন্ডেন্সিটা নাই যে আমরা এটা আসলে সলভ করতে চাই, এবং তাদের কোনো প্রপোজালও নাই যে আচ্ছা আমি শ্রমিকের মর্যাদা দিলাম, এটা কেন তাদের জন্য ইম্পর্টেন্ট, আমি সেটা হয়তো একটু আজ করতে পারি, আই ক্যান গো রং, বাট এটা আমার ফোরকাস্ট। সেটা হচ্ছে যে এখন মডার্ন ডে অনেক ফিমেল তুমি দেখবা যে তাদের জন্য খুবই সম্মানজনক পেশা হয়ে গেছে, কিন্তু ভেতর দিয়ে প্রস্টিটিউশন। আর তুমি প্রায় মানে প্রচুর ইউনিভার্সিটি লেভেলের বাচ্চারা বলো, টিকটকের অনেক আমরা এরকম ইনসিডেন্টস আমরা জানি, যেগুলো প্রস্টিটিউশন ইজ ইটসেলফ এখন একটা স্ট্যাবলিশড পেশা। এবং একেবারে গ্রাম থেকে উঠে এসেছি আমরা যারা, এরকম উদাহরণ দিয়ে দিয়ে আমরা বলতে পারবো যেখানে বাবা মা খুবই ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধে বড় করছে, কিন্তু ঢাকা শহরে এসে বা একটা ল্যাভিশ লাইফস্টাইলের জন্য যখন আমাদের জন্য সুগার ড্যাডি এবং পুরুষের স্খলন তো সারা জীবন, এটা তো আজকের সমস্যা না। এটা যদি আমরা নতুন করে বলি যে 2025-এ এসে পুরুষ স্খলিত, এটা তো সত্যি না। এই একটা সেগমেন্ট মাংসাশী পুরুষ, এটা একেবারে সৃষ্টির শুরু থেকেই ছিল। তাই হয়েছে যে আমার জন্য বরং এগুলো অনেক ইজি হয়ে গেছে এখন। সো আমি যেটা আমার কাছে খুব হাস্যকরভাবে মনে হয় যে তারা অনেক আগে থেকে অধিকারটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে, যে এদেরকে একটু শ্রমিকের মর্যাদা দিলে আমি বলতে পারবো আমি এ গ্রেডের শ্রমিক, আমি বি গ্রেডের শ্রমিক। তো বেসিক্যালি কিছু একটা জিনিস স্ট্যাবলিশ হচ্ছে সমাজে, তাকে তারা মডার্নাইজড করতে চাচ্ছে, বাট তাদের আসলে এখানে রিহ্যাবিলিটেশনের কোনো প্ল্যান নাই। এবং আমরা কখনো এই যে আমাদের হুকআপ কালচারগুলো আছে, এবং আমরা এখন এত পরকীয়ার কথা বলি, তুমি বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখবে যে মানুষ পুরুষরা মেজরিটি ক্ষেত্রে 35 to 45-এ যখন মিড লাইফ ক্রাইসিসে যায় এবং একটা ম্যারেজ যেটা 18-20 বছর ধরে চলছে, একটা নোভেলটি লুজ করে, উই নো এভরিথিং অ্যাবাউট ইচ আদার, এবং এই সময় তাদের স্ট্যাটাস হয়, টাকা পয়সা হয়, এবং দ্য লেভেল অফ ফিমেল অ্যাটেনশন এই সময় তারা হঠাৎ করে পায়। এবং ফিমেল অ্যাটেনশন এত অ্যাডিকটিভ, পৃথিবীর কোনো মাদকের এত শক্তি নাই যেটা এটার আছে। তো হচ্ছে কি তখন দেখবা যে যত ধরনের পরকীয়ার ইনসিডেন্সেস গোয়িং ফ্রম 20 to 25-এর মধ্যে, এবং এপাশে পুরুষটার বয়স তুমি দেখবা 35, 45, 50, 60, 70, সুগার ড্যাডি বলো যাই বলো, যেভাবে নাম দাও না কেন, বাট ইটস আ মডার্ন ডে প্রস্টিটিউশন। এবং হয়েছে কি আমাদের হাজার হাজার ঘর ভেঙে যাচ্ছে আসলে, কারণ আমরা এটাকে কোয়েশ্চেন করছি না, অথবা আমরা বাধা দিচ্ছি না, অথবা আমরা বলছি যে ইটস ওকে। এবং এইটাকে আমি যখন কিছুদিন পরে এটাকে একটা পেশা হিসেবে তুমি এস্টাবলিশড করাই দিবা, শব্দের মারপ্যাচে হোক, লিগ্যালিটির মারপ্যাচে হোক, যখন তুমি কাউকে বলবা যে তুমি একজন শ্রমিক, তার মানে কিন্তু তুমি তখন ওনারা তো আইনেরই মানুষ ছিলেন। আমি অনেকজন আইনজীবীকে দেখেছি নারী অধিকার সংস্কার কমিশনে আছেন, তার মানে আপনি ব্রোথেলকে তখন লিগ্যালাইজ করবেন? এখন পর্যন্ত আমি যদি ভুল না করি বাংলাদেশে ব্রোথেল কিন্তু লিগ্যালাইজড না, কিন্তু যখন আপনি বলবেন একটা শ্রমিক কোথায় কাজ করে, একটা অর্গানাইজেশনে, একটা ফ্যাক্টরিতে, তো তখন কি আমরা আসলে এরকম কতগুলো দাঁড় করাবো যে গুলশানে ABCD ক্লাব আর গোরানে এইটা, অ্যান্ড অল শ্রমিক আর লিগালাইজড অ্যান্ড অল ব্রোথেলস আর লিগালাইজড, এবং তারপরে আপনি বলবেন গায়ে হাত দিলে, দুটা কামড় দিলে এটা রেপ হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি আমি কিন্তু ইন্টিমেট, কারণ কি এটা তো কেটে কেটে মানুষ অনেকভাবে প্রচার করে, সো এটা খুব রিস্কি একটা ব্যাপার সোশ্যাল মিডিয়া যে কোনো কিছু নিয়ে কথা বলতে, কারণ একটা পার্ট নিলে হবে না। আমি অনেকগুলো কথা বলেছি, কোনোটাই বিচ্ছিন্ন না। তাই হচ্ছে এই যে এটা একটা শ্যালো আন্ডারস্ট্যান্ডিং, একটা শ্রমিক মানে আপনার তাকে ইনস্টিটিউশনাল অর্গানাইজ একটা রিকগনিশন দিতে হবে। সো ওর ইনস্টিটিউশনটা কোনটা? তাই মানুষটার বয়স হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু সে আর্ন করে না। আপনার চিন্তা করা উচিত যে এই মহিলাগুলো যারা 45-এর পর লাথি দিয়ে বের করে দেয় ব্রোথেল থেকে, সারা জীবনে তাদের কোনো জমানো টাকা থাকে না, শূন্য হাতে তারা ওখান থেকে বের হয় গাদা খানেক STD নিয়ে। আপনার যদি আত্মা বলে কিছু থাকতো তাহলে আপনারা এইটার অধিকার নিয়ে কথা বলতো,
যে ওদের একটা থাকার জায়গা করা যায় কিনা, বিকল্প কোনভাবে আমাদের এখানে যে সন্তানদেরকে আপনারাই জারদ সন্তান বলেন, সেই বাচ্চাগুলোর পুনর্বাসন নিয়ে চিন্তা করা যায় কিনা, আপনারা থামাতেন, এটাকে আমরা প্রমোট করতাম না। কিন্তু এখন আমরা এমন একটা জায়গাতে আছি, এটা আমরা অধিকার বানিয়ে ফেলেছি। আমি একজন ওই যে বলেছি, তাদের মূল জায়গাটা আসলে তাদের আসলে অন্য জায়গার অধিকারের চেয়ে যৌন অধিকার তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং আলটিমেটলি আপু দেখেন, এই যে প্রস্টিটিউশন, একটা ইনডিরেক্ট প্রস্টিটিউশন এখন আসলে প্রাইভেট পাবলিক ভার্সিটিগুলোতে মেয়েরা বিশেষ করে এটা প্রচুর পরিমাণে, ইভেন ছেলেরাও সুগার মমির পিছনে ছুটছে, ছেলেরাও করছে। সো এগুলা নিয়েও যখন ওদের সাথে কথা বলতে বসা হয়, তখনও ওরা বলে যে আমার লাইফ আমি আমার মতো করে ডিসাইড করব। ধর্মীয় মূল্যবোধের দিকে একটু তাকে, আপনি একটু আগে বলেন, বা আমরা হয়তো ধর্মের কথা করে, এবং কিছু কিছু খুব দরিদ্র থাকে, বা আমরা কিন্তু কিছু ক্ষেত্রে অসহায় থাকে, একটু থামানোর চেষ্টা করে কেউ কেউ, তখন তারা হয়তো একটা ধর্মের দোহাই দেয় যে একটু ধর্মের কথা শোনো, বা তুমি একটু থামো মা, আল্লাহকে ভয় করো। তখন তারা যেটা বলে, ধর্ম কি বলতেছো, ধর্ম খুবই টক্সিক, ধর্মে তোমরা পুরুষ মানুষরা মেয়েদেরকে অপ্রেস করো, ধর্মে তোমরা হচ্ছে এরকম মাসনা সুলাসা করতে থাকো, এবং তোমরা মেয়েদেরকে যার পর নয় ছোট করো। সো ধর্ম তো আসলে আমাদের মেয়েদেরকে কোনো স্বাধীনতা দেয় না, ধর্ম তো অ্যাকচুয়ালি আমাদেরকে কোণঠাসা করে ফেলে। সো এরপরেও তুমি কেন এত ধর্ম করো? সো আপু এখান থেকে একটু আমাকে বলেন, যদিও আমি জানি সিনারিওটা, বাট সবাই একটু জানুক যে আসলেই কি আপু ধর্মে মেয়েদের সাথে এরকম করা হচ্ছে বাংলাদেশ থেকে, বা ধর্মের কারণে ধর্মের যারা প্রচারক ওনাদের কোনো আচরণকে আসলে আমাদের ভিতরে কষ্ট দেয়, বা ওখানে কি কোনো এক্সট্রিম গ্রুপ আছে আপু? মুনমুন, আমার কাছে যেটা মনে হয় কি যে আমরা, এটা খুব একটা ইন্টারেস্টিং তুমি প্রশ্ন করেছো, এবং এই পার্টটা কিন্তু ডেফিনেটলি সেন্সিটিভ, তাই আমি একটা সেন্সিটিভ অ্যালার্ট দিয়ে নিতে পারি। কারণ যখন আমরা থাকে না যে একটা প্রবলেমকে অ্যাজ ইট ইজ প্রবলেম বলে আইডেন্টিফাই করি, তো তখন হয় কি যে অনেকে এটা একটা ব্রোকেন পিস হিসেবে নেয়, বাট এটা একটা পুরো পিকচার হিসেবে নেয় না, তো সেটা একটা প্রবলেম। তো এটা আমি খুব সুন্দরভাবে এনেছি যে যখন আমরা নারীবাদীদের এই ব্যাপারগুলো দেখি, যেটাকে আমরা ব্রোকেন পার্সপেক্টিভ বলছি, তো এটা দিয়ে আমরা অনেক সময় অনেকে জাস্টিফাই করে যে ধর্ম আসলেই ঠিক হয়ে যেত, পর্দা করলেই ঠিক হয়ে যেত, বা এটা একটা ইসলামিক এনভায়রনমেন্ট হলেও ঠিক হয়ে যেত। সেই জায়গাটাতে যাদেরকে আমরা রিলেটিভলি প্র্যাকটিসিং বলছি, যাদের দিকে তাকিয়ে আমরা ভাবি যে আমার পর্দাটা ঠিক নাই, বা ধর্মটা এরকম হওয়া উচিত, বা আখলাকটা এমন হওয়া উচিত, এই জায়গাটাও কিন্তু অনেক গ্রে জোন আছে, যেগুলো নিয়ে আমার কাছে মনে হয় কেউ কথা বলে না। কিন্তু এইটাও একটা জোন যেটাও ফিক্স করা দরকার। কারণ আমরা যখন লড়াই করছি, আমরা আসলে, তুমি আর আমি এখানে কেন বসেছি? আমি এখানে বসেছি, আমার মেয়ের বয়স 15 হয়েছে, আমি এখানে বসেছি যে মাসিয়া মাঝখানে দাঁড়িয়ে দুটো দিকই দেখুক, ওর কিছু উইজডম আসুক, ও লাইফে কিছু বেটার ডিসিশন নেই। তুমি তোমার 2 মেয়ের জন্য একই কারণে এখানে বসেছো। আমাদের লক্ষ্য এটা না যে আমাদের দুজনের লক্ষ্যই হচ্ছে আমরা একটা হিল্ড পার্সপেক্টিভে দুনিয়াটাকে চিনি। তাই এই জায়গাটাতে নিয়ে আমার অনেকগুলো অবজারভেশন আছে, এবং আমি এটা ডিরাইভ করেছি পার্সোনাল ডিসিশন থেকে না, যেহেতু প্রচুর মানুষ আমাদের কাছে আসে, প্রচুর কেস আমরা ডিল করি। আমি একটা করে আসতে পারি। প্রথম কথা যে আমি মনে করি বাংলাদেশের কোনো আলেম, একজন আলেম আমাদের সেলিব্রিটি বলতে যাদের আমরা বুঝি, তাদের সম্মিলিত ফলোয়ার যত, আমাদের একজন আলেমের তার চেয়ে তো বেশি ফলোয়ার আছে। আমি এই জায়গাটাতে একটা প্রত্যাশার কথা বলতে পারি যে আমি যখন ধর্মটাকে শিখতে চাই, আমার 16 বছরের মেয়ে, তখন আপনাকে তার জেনজি বুঝতে হবে, আপনার জেন আলফা বুঝতে হবে, এবং আপনি আসলে যদি আপনার ছেলের জন্য ভালো বোঝান, তাহলে আপনার ওয়াজ মাহফিলে সুন্দর সুন্দর সেই কথাগুলো আসতে হবে, যে জিনিসগুলো আমার মেয়েকে আকৃষ্ট করবে, অথবা একটা মেয়ের মনে হবে যে আমার ধর্ম আমার জন্য একটা নিরাপদ জায়গা। এখানে আপু একটা কথা বলি, একটু না শেয়ার করলেই না। আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমার একজন টিচার ডিরেক্ট একদিন আমাকে অ্যাটাক করছে যে তুমি যে এত আল্লাহ বিশ্বাস করো, তোমার আম্মু যে এত আল্লাহ বিশ্বাস করে, কোরআন শরীফে তো ইয়াত আছে মেয়েদের নিয়ে, এটা বলছে। আপু ওই দিন আমি অনেক কষ্ট পাইছি যে আমি এটা কি হইলো, আমি কোনো উত্তর দিতে পারিনি। আমি আমার আম্মুর কাছে গেছি দৌড়ায় যে আম্মু এরকম আমাকে বলছে, আমি আরেকটা বলবো না। সো আলটিমেটলি ওটা বললো, এবং আম্মু আমাকে কোনো রকমে বুঝাইছে। আই এম থ্যাঙ্কফুল টু মাই মা যে সে ওই দিন আমাকে বলে নাই যে এত প্রশ্ন করতে হয় না, মেনে নিও না, সে আমাকে একটা ব্যাখ্যা দিয়েছে। ওই ব্যাখ্যাটা সাথে করে নিয়ে আমি বড় হয়েছে, আমার স্যাটিসফাইং লাগছিল। বাট
আলহামদুলিল্লাহ এরপরে যখন আমি আস্তে আস্তে করে একটু পড়াশোনা করছি বা কোরআন নিয়ে পড়তেছি, বা যখন আমি আমার মেন্টরের সাথে কথা বললাম, দেন আই গেট দ্য অ্যান্সার। মানে এখন নাও আই নো যেটা কি ছিল, এটা আসলে আল্লাহ এটা কেন বলছে। সো আমি আসলে ওই পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম যে যখন আপু একটু বলি যে কিন্তু প্রবলেমটা যেটা আপু, আমি বাংলাদেশের কোনো স্কলারের কথায় ওই অ্যান্সারটা কখনো আমি পাইনি আপু। এবং আসলেই আপু তখন আমার কাছে ওই সময়টাতে একটা সময় এটা ফিল হতো যে আসলে আমরা মেয়েরা ফিতনা, মেয়েরা প্রবলেম, এবং তাহলে জাহান্নামের বেশিরভাগ নারী, জাহান্নামে বেশিরভাগ নারী থাকবে। এবং কিছু সময় মন খারাপ হতো না আপু, আমি কখনো অস্বীকার করব না আপু। এবং আমার কাছে এখনও এটা মনে হয় যে এই জন্যই আপু প্রশ্নটা আপনাকে করেছি যে অনেক মেয়েকে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি আমাদের ধর্ম থেকে, জাস্ট বিকজ উই ডোন্ট নো দ্য অ্যান্সার প্রপারলি। একদম, আমি আসলে ওই পয়েন্টটা এক্স্যাক্টলি মনমন, আমি আসলে তোমার লাস্টে যে লাইনটা বললে এক্স্যাক্টলি ওইটাই আমি এখন বলতে চাইতেছিলাম যে যখন আমাদের ওয়াজ মাহফিলগুলোতে যেমন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য উইমেন অ্যারাউন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ভলিউম আফটার ভলিউম ডিসকাশন, হ্যাঁ, ওইটার যদি কেউ কখনো না পড়ে বা ওটা দিয়ে যদি কেউ কখনো না জানে, তখন আমরা রিলিজিয়নে নারীদের অবস্থানটা বুঝতে পারবো না। কারণ ওই যে বললাম যে এটা একপাক্ষিক একটা ওয়েতে আসতেছে, এবং আমাদের এখানে তো ফ্লেক্সিবিলিটির অনেক অভাব। আমরা একটা ছোট উদাহরণ তোমাকে আমি দিতে পারি যে আমাদের বাচ্চারা ধর্ম ছেড়ে দিচ্ছে। আই রিপিট, আমাদের বাচ্চারা ধর্ম ছেড়ে দিচ্ছে। একটা সময় আমার বাবা মা বাইরে বেরোতে দিতে চেতেন না, কারণ কি ওখানে পাড়ায় খারাপ ছেলে আছে, আমার ভাই তার সাথে গিয়ে মিশবে, আমি কারোর সাথে প্রেম করে ভেগে যাব। সো আমার বাবা শিল্ড করেছেন, বাবা মা শিল্ড করেছেন। এখন আমরা এক একটা ফোন দিয়ে দিয়ে রুমের মধ্যে নিয়ে এসেছি। আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও গালে গাল লাগিয়ে শুয়ে থাকতে পারি। ইন্টারনেটে আমি এমন কোনো এলজিবিটি কমিউনিটি গ্রুপ নাই, এআই জেনারেটেড লাভার্স নাই, সব কিছু আছে যে তুমি ওখানে একটা ভিন্ন জনরায় তুমি ঢুকে যেতে পারো। কিন্তু বাচ্চাটা যখন রুম থেকে জাস্ট একটু বাইরে বেরোচ্ছে, কেন তোর টাকনোর উপরে প্যান্টটা ইজ আওয়ার ডিসকাশন, কেন তুমি এখন 15 বছর এখনই তুমি প্রপারলি নিকাবটা করলা না। সো উই আর ট্রাইং টু ফিক্স অল দোজ আউটওয়ার্ডলি থিং, মানে হুইচ আর এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আমি আবার রিপিট করি, আই এম নট নালিফাইং দ্য ইম্পর্টেন্স অফ হিজাব অথবা দ্য প্রত্যেকটা এখানে যে রুলিংসগুলো আছে, বাট অ্যালাউ আ পার্সন, অ্যালাউ ইউর চাইল্ড টু গ্রো, অ্যালাউ ইউর ডটার টু লার্ন বেটার। এখানে অনেকগুলো আমি কথা একটা একটা করে বলবো, যেটা আমি এই কমিউনিটিতে আমি দেখছি একটা ডিসরাপশন। এবং আমি এই কথাটা খুব দায়িত্ব নিয়ে বলছি, যখন একজন নর্মাল সেকুলার বলতে আমরা যা বুঝি, ওনারা যখন ফেমিনিস্টিক টক্সিক ফেমিনিটি লালন করেন, সেটা এক ধরনের ভয়ঙ্কর জিনিস। কিন্তু যিনি প্রপার নিকাবি, হিজাবি, ডুইং হিজাবস অ্যান্ড এভরিথিং, তখন তিনি যে টক্সিক ফেমিনিটিটা লালন করেন, এটা 1000 টাইম মোর ড্যামেজিং এবং আরও বেশি ভয়ঙ্কর। এবং এটার জন্য আমরা মেয়েটাকে প্রাথমিকভাবে দায়ী করতে পারি না। ইট ইজ সামহাউ দ্য ওয়ে শি ওয়াজ ট্রিটেড ইন দ্য এনভায়রনমেন্ট। এখন এই জায়গাটাতে আমি কয়েকটা করে উদাহরণ আনবো। যেমন ধরো, প্রথম কথা কি যে এখন তুমি একটা রিসেন্টলি দেখবা যে মাসনা, সুলাসা, 1 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে। কিছুদিন আগে আমাদের একজন মডেল, আমরা সবাই নাজনি আমাতুল্লাহ হ্যাপি ওর সামথিং, উনি রিলিজিয়নে মানে একজন আলেমকে বিয়ে করেছেন, এবং উনার বক্তব্য হচ্ছে যে তিনি 9টা পর্যন্ত বিয়ে করেছেন এবং একটার পর একটা কিছুদিন ছেড়ে। বাই দ্য ওয়ে, আমি এটা সত্য মিথ্যাতে যাচ্ছি না, আমি উদাহরণটা নিচ্ছি। এবং অ্যাট দ্য সেম টাইম উনি আলেমও দাবি করেছেন যেটা মিথ্যা, তার ওয়াইফ আসলে মিথ্যা মামলা করেছেন যৌতুকের, ওসব। আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, এটা শুধু তাদের উদাহরণ না, এরকম আমরা অসংখ্য উদাহরণ চিনি যে যেখানে এই জিনিসটাকে নোংরাভাবে আনা হচ্ছে। আমি এখানে আগে একটু ডিসক্লেমার দিব, আমি নিজে বহু বিবাহের বিরুদ্ধে না। কেন আমি বলছি, আমার অ্যাজ আ প্রফেশনাল এবং আমার পার্সোনাল লাইফে আমি কিছু এক্সপেরিয়েন্সের ভিতর দিয়ে গিয়েছি, যেটাতে আমার মনে হয়েছে কিছু কিছু পরিবার এটা প্রয়োজন হয়ে যায়। আমি আমার নিজের উদাহরণ দিতে পারি যে যখন আমার ছোট ছেলে জন্মের পর আই ওয়াজ ডায়াগনোস এন্ডোমেট্রিওসিস, অ্যান্ড যেদিন আমার ডায়াগনোসিস হয় আই ক্রাইড হোল নাইট। কারণ হচ্ছে আমার খুব অ্যাজাম্পশন হচ্ছিল যে এটা আমাদের ম্যারিটাল লাইফে লং টার্ম কোনো একটা প্রবলেম করবে। অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ সো মাচ ইন লাভ অ্যান্ড লয়্যালটি টুয়ার্ডস মাই হাজব্যান্ড। সো বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে যে একটা সার্টেন পয়েন্টে তো ম্যারেজ ভেঙে দেওয়া খুব কঠিন, বাট যদি এটার একটা ডিফারেন্ট অ্যাকোমোডেশনও থাকে, দেন উই ক্যান হ্যাভ আ ডিফারেন্ট সেট অফ
পার্সপেক্টিভ রিগার্ডিং দ্যাট। আই এম নট সেইং যে আই এম ফোর্সিং মাই হাজব্যান্ড টু ডু সো, কারণ আমার যে কাবিননামা ছিল তাতে ইনিশিয়ালি আমার তালাকের অধিকার নেওয়া আছে, কিন্তু তখন আমার সেকেন্ড ম্যারেজের কোনো পারমিশন নাই। বাট লেটার অন কিন্তু আমি একটা সেকেন্ড ম্যারেজের পারমিশনের ভেতর দিয়ে গেছি সামহাও। এবং আমি সেম ধরনের ইনসিডেন্টস আমার বহু ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি যে দিজ আর দ্য সিচুয়েশনস যেখানে ফিমেলটা জানেন যে তারা দুজনেই জানেন দে ক্যানট লিভ উইদাউট ইচ আদার, বাট অ্যাট দ্য সেম টাইম দুজনের হক রক্ষাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো দের আর সাম জেনুইন সুইট রিজন ফর সেকেন্ড ম্যারেজ। এবং আমি অনেক সেকেন্ড ম্যারেজ দেখেছি, দে আর লিভিং ওয়ান্ডারফুলি, বাট যখন আপনি এটাকে ক্যাপিটালাইজ করতে চান এবং ইউ আর ট্রাইং টু পোট্রে ইন দ্য সোসাইটি যেটা একটা ফরজ, তখন এটা প্রবলেম। আমি যেটা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে যিনি প্রথম ওয়াইফ, সেকেন্ড ওয়াইফকে যখন বিয়ে করা হয়, রিজন আসে যে আমার প্রথম ওয়াইফ ফিজিক্যালি আমাকে স্যাটিসফাই করতে পারে না। পৃথিবীর কোন প্যারামিটার দিয়ে আপনি এটাকে প্রমাণ করবেন? কি দিয়ে প্রমাণ করা যায়? আমার দাদি আর দাদা কি স্যাটিসফাইড ছিল, আপনি প্রমাণ করতে পারবেন? অথবা আমরা কি ফিমেলটার কথা শুনছি যে তিনি আসলে কতটুকু স্যাটিসফাইড ছিলেন? সো এখন আপনি আরেকটা বিয়ে চিন্তা করছেন, 6 মাস পরে আরেকটা চিন্তা করছেন, 6 মাস সামটাইম যখন আল্লাহ আপনাকে একটা অধিকার দিয়েছে, সাম মেন আর মিস ইউজিং ইট। এটা আমার জন্য ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। কারণ একটা সাধারণ সেকুলার মানুষ যখন একটা তাকে দেওয়া অধিকার সে যখন ভিন্নভাবে নিয়ে যায়, সেটা যতটা না আলোচনায় আসবে, যাদেরকে আমরা ইসলামিক পোশাকে দেখি তারা কাজটা করলে জিনিসটা আলাদা। যেটা আমি আমাদের রিলেশনশিপে বলছিলাম যে ধরেন আমি আমার হাজব্যান্ডকে একটা পারমিশন দিয়েছি, তো হঠাৎ যদি একটা সোসাইটি দেখে যে এরকম কিছু হয়েছে, তারা শকড হবে, বা তারা কিন্তু আমার রিয়েল লাইফ স্টোরিটা জানবে না যে দেয়ার ওয়াজ এ নেসেসিটি, কথার কথা। তো কিন্তু অনেক ফ্যামিলিতে আমরা প্রত্যেকে বুঝতেছি ইটস নট আ নেসেসিটি, ইটস আ পার্ট অফ দ্য পারভার্সন। যাদের জন্য নেসেসিটি আমি উইথড্র করছি, তাদের জন্য আমার কোনো অ্যালিগেশন নাই। তারা যদি জাস্টিস করতে পারেন, তারা তাদের অধিকার নেবেন। কিন্তু আসলে তো এখানে এই যে, এবং একটা মজার কথা বলি যে এখন দেখবেন কি তারা এত ন্যারোভাবে নারী অধিকারটাকে সংকীর্ণ করেছেন, এই একাধিক বিবাহের উদাহরণটা টেনে, যে আমার কাছে হু করে আমি মেয়েদের কাঁদতে দেখেছি আপা, যে আপা আমি কি করলাম 18টা বছর, আর সবচেয়ে বড় কথা কি 20টা বছর, যেহেতু প্রথম ওয়াইফের পারমিশন লাগে না। আমরা 1962 ল মেবি যে আইন একটু অন্যরকম বলে, কিন্তু আসলে তো রিলিজিয়ান ওয়াইজ তো লাগে না। কিন্তু হচ্ছে যে এখানে যেটা হয় গোপন বিবাহের হিড়িক পড়ে গেছে। একটা ব্যাপার হচ্ছে ওয়াইফ জানে না যে ওনার একটা সেকেন্ড আছে, কিন্তু হাজব্যান্ড কিন্তু প্রথম জনকে ছাড়ছেনও না। এবং এই পুরো জায়গাটাতে বাচ্চারা যে ট্রমাটার ভেতর দিয়ে যায়, নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট ইট। এই যে মাসনা কলোনি এখন হচ্ছে, যে যেখানে ওরা বলছে যে মেয়েদের জন্য অধিকার মানে 4 মাসে হাজব্যান্ড নাকি একবার গেলেও হবে, লাগলে আমি ভিডিওটা তোমাকে দিতে পারবো, একটা রুম হলে যথেষ্ট, এতটুকুন হক দিতে পারলে, এবং মেয়েদের অনেক অধিকারের কিছু নাই, চটপটি খাওয়াইতে হবে, ফুল কিনে দিতে হবে, এসব দিতে আপনি বাধ্য না। তাই আপনি প্রত্যেকটা পুরুষই আসলে 4টা-5টা বিয়ে করতে পারে, 4টা পর্যন্ত করতে পারে। দেখেন, অবশ্যই একটা রুমেও একটা মেয়ে থাকতে পারে, কিন্তু আপনারাই তো একাধিক সন্তানের কথা বলেন। যখন একটা বইয়ের আপনার 7টা বাচ্চা হয়, আপনার 4টা বইয়ের 28টা বাচ্চা হয়, আপনার রিজিকে যতই বারাকা থাকুক, 28টা বাচ্চাকে আপনি যে এনভায়রনমেন্টটা দিতে পারতেন, আপনার 2টো ওয়াইফের 6টা বাচ্চাকে তার সাথে আপনি বেটার একটা লিভিং দিতে পারতেন। আপনারা যে ন্যারো পার্সপেক্টিভে কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিয়ের, আই রিপিট, প্রাইমারি মোটিভেশন সেক্সুয়াল ডিজায়ার ছিল না। এক্স্যাক্টলি আপু, এগুলোর অনেকগুলো জিও পলিটিক্যাল বা পলিটিক্যাল বলি বা আল্লাহর হুকুমের অনেকগুলো উইজডম ছিল। এবং ওই ম্যারেজগুলো নিয়ে পড়লে সুবহানাল্লাহ আমরা একটা ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ পাবো, যদি আমরা আসলে জানতে চাই। যদি আমরা খুদ ধরার জন্য ওগুলো পড়ি, তাহলে আমি বলবো না আপনি কোনো বেটার পার্সপেক্টিভ পাবেন। হ্যাঁ, আর্গিউ, হ্যাঁ, টু লার্ন। যদি লার্ন করতে চাও, তুমি ম্যারেজ থেকে অনেক কিছু শিখতে পারবা। এবং এই যে আপনারা একটা কথা বলেন যে মেয়েদের অধিকারগুলো ন্যারো করতে করতে যখন আপনি এরকম করে দিয়েছেন, আপনাকে তো আমার 16 বছরের মেয়ে ভয় পাবে, কিন্তু আপনাকেই তো আমার মেয়ের ফলো করার কথা ছিল যে আমি নামাজটা কিভাবে পড়বো, আমার এইটা কি হবে, ওটা কি হবে, বাট আপনাকে তো এখন আমি ভয় পেতে শুরু করেছি। ইনফ্যাক্ট আমি যদি আমার নিজের এক্সাম্পলই দেই, সরি বারবার নিজের এক্সাম্পল টানছি, কারণ আমি বাংলাদেশের কোনো ইসলামিক স্কলারকে ফলো করতে পারিনি, আমি ইন্টারনেটে স্কলার খুঁজে বের করছি। ইনফ্যাক্ট আমি ওনাদের মেন্টরিং নিয়েছি, এবং এখানে ইনফ্যাক্ট আমি ওনাদের স্টুডেন্ট, বাট আমি বাংলাদেশে আসতে পারি। আরেকটা ব্যাপার হয় কি যে দেখো, একটা মানুষ যখন ধর্মে আসে, তখন দেখবা যে না, আমরা চাই এটা লাইটার হোক যখন আমি ঢুকছি। সো অনেক কিছু যদি তখন থাকে না, তখন আমাদের
না আমি পারবো কিনা, প্রথমে কি ডিসিশন হয় যে আমরা মাথায় কাপড়টা ধরে রাখতে পারবো কিনা, এই জামাটা আমি ধরে রাখতে পারবো কিনা, না তো হচ্ছে লেটস গো স্লো অন দ্যাট সোল আর কি। কিন্তু আমরা অনেক সময় থাকে কি যে মোর ইন্টু যে আউটওয়ার্ডলি যে ব্যাপারটা আছে। তো আমি ওই মেল পার্সপেক্টিভটা একটু শেষ করে নিই যে ওই যে ফিমেলটা আপনার ঘরের মধ্যে অ্যাবিউজ হচ্ছে, দেখেন আপনি যখন এমনভাবে ওরা প্রিচ করছে যে আজ 4টা বিয়ে হচ্ছে ফরজ, তো আপনারা বলছেন যে মেয়েরা ভালো পুরুষ পাচ্ছে না তাই আমরা 4টা বিয়ে করবো না। এটা হাও আমরা যদি এটা অপোজিটলি পুট করি যে হোয়াট অ্যাবাউট যারা আনম্যারিড ছেলে আছে তাদেরকে আমরা বিয়ের ব্যাপারে আরও ইজি করতে পারি কিনা, আরও উদ্বুদ্ধ করতে পারি কিনা। কিন্তু আপনাদের এতগুলো ডিভোর্স, ট্রমাটিক ম্যারেজ, আপনাদের বাচ্চাদের যে ট্রমাটিক পার্সপেক্টিভ, এরা আসলে মানে কি বলবো, তারা তো লাইফে ডিসিশন নিতে ভয় পাবে। আমি 27 জন, মানে আমি আপনাকে কতটুকুন পেয়েছি অ্যাজ আ ফাদার। সো আমি যখন একটা ফ্যামিলির স্বপ্ন দেখবো, আমি আসলে কি পারবো এই হিল্ড পার্সপেক্টিভ নিয়ে আমার ম্যারেজ স্টার্ট করতে। তো এই যে ওরা কিন্তু এটা একটা করছে। আর একটা মেয়েদের একটা গ্রুপ আমি বলি, কমপ্লিটলি হিজাবি, নিকাবি, কাভারিং এভরিথিং, তাদের ফ্যামিলিকে লুকায় তারা স্ট্যাবলিশ সাকসেসফুল ছেলেদেরকে বিয়ে করে ফর 2 months, ফর 6 months। আমি এটাকে প্রস্টিটিউশনের বাইরে অন্য কিছু দেখি না। যেহেতু ম্যারেজ, আমি তাদেরকে প্রস্টিটিউট বলতে পারছি না, বাট এই যে একটা কাবিন হয় 50 লাখ টাকায়, 10 লাখ টাকার, আমি তোমাকে নাম্বারস অফ ইনসিডেন্টস দিতে পারবো। এবং এদের কারো, যারা পুরুষ এখানে পা দেন তাদের কারো কম টাকা পয়সা নাই, মানে তারা এখন দেখেন আমি এদিকে সুগার ড্যাডি করে মডেলদেরকে শোয়াই ফেলছি, কারণ ওরা জামা কাপড় পরে না, তার মানে তাদেরকে এরকম প্রশ্ন করাই যায়। সো এটা একটা ব্রোকেন পার্সপেক্টিভ তার মানে, তাই না? এদিকে তো আপনার নিকাবি, ঝিজাবি যারা আছে, হাত মা কিছু দেখা যায় না, এবং তারাও একটা ছেলেকে বিয়ের কথা তাদের বাবা মা পর্যন্ত জানে না। এক্স্যাক্টলি আপু। এবং তারা এটা তখন চিন্তাও করে না যে এই যে, কারণ কি তাদের তো আসলে তারা বিয়ের জন্য আসে নাই। এবং এখানে যেটা হয় সবসময় আমার মনে হয় সবচেয়ে বেশি ঠকে প্রথম ওয়াইফটা, যে তৈরি করে দেয় এবং ওনারাই দেখা যায় বারবার আসতে থাকে এবং হাউমাউ করে কাঁদতে থাকে। এবং একের পর এক। এবং একটা আরো ব্যাপার আছে যে যারা থাকে যে ও তো ধর্ম ফলো করে নোংরা কাজ কিভাবে পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যখন ওনারা বিয়ে করছেন, ধরেন আমি একটা অসহায় মেয়েকে বিয়ে করছি, সো ডিভোর্সি, 2-3টা বাচ্চা আছে, ওনারা 16 বছরের মেয়েকে বিয়ে করেন, 17 বছরের মেয়েকে বিয়ে করেন। আপনাদের মনে হয় যে একটা 16 বছরের মেয়েকে আপনি এই সমাজে 5 বছর রেখে দিলে ও একটা হাজব্যান্ড জোগাড় করতে পারতো না? যেখানে সে আপনার চেয়ে বেটার ট্রিটেড হইতো, যেখানে কিনা চটপটি, এবং এখানে একটা জিনিস বলে কি যে আপনি আপনার ওয়াইফকে ফুল কিনে দিতে বাধ্য না, চটপটি খাওয়াতে বাধ্য না। দেখেন, ম্যারেজ ইজ অল অ্যাবাউট ইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ আছে, তিনি তার ওয়াইফের সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। সো এটা কি লেখা ছিল ম্যারেজ কন্ট্রাক্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিবেন কি না দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আমাদের উম্মুল মুমিনেরা খাইয়ে দিয়েছেন, তিনি খাইয়ে দিয়েছেন। যে জায়গা থেকে তিনি পানি খেয়েছেন, অন্য জায়গা থেকে ওনার ওয়াইফ পানি খেয়েছেন। কেন উদাহরণগুলো এসছে? ম্যারেজ ইজ নট অ্যাবাউট ইন্টিমেসি, অথবা একটা জায়গায় রেখে মানে নামকা ওয়াস্তে আপনি একটা বন্ড করবেন। ইটস আ খুব ডিপ বন্ড, যেগুলো এক গ্লাসে 2 জায়গা থেকে পানি খাওয়ার মাধ্যমে তৈরি হয়। আপনারা যদি এই তথ্যটার ভিন্ন কিছু দেন, তাহলে আপনি আপনার ঘরেও বোরকা পরা টক্সিক ফেমিনিস্ট তৈরি হবে। কারণ টক্সিক ফেমিনিজমের আতুরঘর হচ্ছে টক্সিক মাস্কুলিনিটি। যত আপনি পুরুষ হিসেবে তাকে বাজেভাবে ট্রিট করবেন, তত সে ঘেউ করবে। এখন প্রত্যেকটা মেয়ে দেখবেন পায়ের নিচের মাটি ছাড়া দ্বিতীয় কোনো কথা বলে না। কেন? সম্পত্তিতে ঠিক মতো আসলে তো ভাগ দেন নাই, বোনেরটা দেন নাই, মেয়েরটা দেন নাই, ওয়াইফেরটা দেন নাই। তাহলে তারা যখন বুঝেছে যে আমার যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে অ্যাট দ্য এজ অফ 45, আপনি 5 বাচ্চা সহ বলেছেন যে তোমাকে এখন আমার ভালো লাগতেছে না, কারণ আপনার এখন একটা 23 বছরের মেয়ের আপনি প্রেমে পড়ছেন। আপনি যখন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তখন এই মেয়েটা সবার আগে চিন্তা করেছে আমার পায়ের মাটিটা কোথায়। গত 18 বছর তো আমি পায়ের মাটিটা পাই নাই। আজকে আপনি তাকে সারা জীবন আপনি তাকে রেখেছেন জয়েন্ট ফ্যামিলিতে, আশেপাশে মানুষের সেক্সুয়ালিটিটাও আপনার জন্য সাজতে পারে নাই। আপনার প্রেয়সী হইতে চাইছিল সে, প্রথমে তো সংসারে আসছিল আপনার হাত ধরে, কিন্তু আপনি তো মাঝপথে সবার আগে তার হাত ছেড়ে দিয়েছেন যে নিজে বুঝো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বিট্রেয়াল।
দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বিট্রেয়াল, যে আপনি এনে তাকে ট্রিট করতে পারেন নাই। তাই আপনারা মেয়েদের উপর যত হিংস্র হয়ে যান, যে মেয়েরা কেন এত হিংস্র, মেয়েদের হিংস্রতার একটা বড় কারণ পুরুষের দায়িত্বহীনতা এবং পুরুষের হিংস্রতা। তা যত আমরা এটা দেরি করব বুঝতে, এটা আপনি এক্সট্রিম লেফটে যান, এক্সট্রিম রাইটে যান, দুটো এন্ডেই এখন প্রবলেম। হ্যাঁ, এবং আমি প্র্যাকটিসিং কমিউনিটিতে আমি এতটুকুন বলতে পারি, আমার প্রফেশনের কারণে অথবা কিছু কথা সমাজে তো সবসময় লিখি বলি, তো কিছু মানুষের আমি অদ্ভুত ভালোবাসা পেয়েছি আমার লাইফে। এবং আমি মাঝে মাঝে আমার নিজের কাছে মনে হয় যে এত গল্প আমার ভেতরে আছে, আমি যা কিছু বলি, আমি যা কিছু চিন্তা করি, এগুলোর পেছনে এই প্রত্যেকটা গল্প খুব পাওয়ারফুল রোল প্লে করে। কারণ এই প্রত্যেকটা গল্প না থাকলে আমি কোনোদিন সমাজকে দেখতে পারতাম না বা সমাজকে আমি চিনতে পারতাম না। আর তবে আমি যে কথাটা তুমি একটু আগে বলছিলা, যে একটা ছোট মেয়ে কিভাবে আসলে এই জিনিসগুলো বুঝবে নিজের জন্য, কোনটা ঠিক কোনটা ভুল, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ আসলে এটার কোনো রেসিপি নাই। কারণ হচ্ছে যে তুমি যতই প্রোটেক্ট করো, যতই তাকে শেখাও, কিছু এক্সপেরিয়েন্সের ভেতর দিয়ে তাকে যেতে হবে লাইফে, কিছু ধাক্কা তাকে লাইফে খেতেই হবে, কিছু ভুল পার্সপেক্টিভ নিয়ে সে কিছু বছর থাকবেই, তারপরে আবার সে সেটাকে নতুনভাবে, নতুন এক্সপেরিয়েন্সের নতুন লেসে আবার সে সেটাকে রিশেপ করবে। আমরা বড়জোর এই যে একটা পডকাস্ট করছি, এখানে আমরা কিছু কথাই বলছি, কিন্তু এটা দিন শেষে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তো একটা রক্ত মাংসের মানুষ, এবং প্রত্যেকটা মেয়ে খুব ডিফারেন্ট এনভায়রনমেন্টে আছে। তাই আমাদের আসলে থাকে না যে ভালো হতো যদি আমাদের একটা প্রেসক্রিপশন থাকতো, সবাই আমরা ধরায় দিতাম, আমাদের মেয়েরা নিরাপদ থাকতো। কারণ মা হিসেবে হয়তো আমাদের প্রত্যেকটা মেয়ের মানে একটা এক্সপেকটেশন থাকে যে অ্যাজ আ মেয়ে বা স্ত্রী বা যে কোনো রোলে আমাদের সমাজ থেকে আমরা যে কষ্টগুলো পেয়েছি সেটা কখনো আমাদের মেয়েরা না পাক। এবং সে জায়গা থেকে আমরা তো মা, আমরা এটাও চাই যে আমাদের ছেলেগুলোও ভালো থাকুক, কিন্তু আমাদের অসহায়ত্ব এটা যে আমাদের কাছে কোনো সরল রেসিপি নাই। তাই কিছু কষ্ট থেকে কোনোদিনই আমাদের জেনারেশনকে আমরা সেভ করতে পারবো না। কিন্তু এখানে একটা জিনিসই শুধু হেল্প করতে পারে, যেটা আমাদের বাচ্চাদের সাথে ছোটোবেলা থেকে আমাদের প্র্যাকটিস করা উচিত। দ্য মোর উই ক্যান টক উইথ দ্যাম, মোর আমরা তাদেরকে কোয়েশ্চেন করার ক্ষমতাটা জাগায় রাখি, সো দ্যাট দে কোয়েশ্চেন অ্যাবাউট সিস্টেম, দে কোয়েশ্চেন অ্যাবাউট পার্সপেক্টিভ, দে কোয়েশ্চেন অ্যাবাউট ফিলসফি। সো এটা ওদেরকে অনেক ক্লিয়ারিটি দিবে। এন্ড অফ দ্য ডে আমরা মোল্ড করতে পারবো না, আমরা ডিকটেট করতে পারবো না, বাট আমরা একটা চিন্তা করে এমন একটা ব্রেইন থাকলে অ্যাটলিস্ট লাইফে কিছু ধাক্কা বাড়ি খাইলেও মানে টিকে যাবে আর কি। এবং আপু এইখান থেকে তাহলে আমি যদি আপনার জন্য আরেকটা কোয়েশ্চেন বলি, যেটা আমি বললাম যে আপু মানে আমার ক্লাস 7-এ থাকতে আমি যে ধাক্কাটা খেলাম, আমার মা যদি ওই দিন প্রপার অ্যান্সারটা দিতে না পারতো, আমি অ্যাকচুয়ালি ডিরেইল হইতাম। এবং ডেফিনেটলি আই গট দ্য অ্যান্সার লেটার, বাট অতদিন পর্যন্ত যে কাজটা আমি করছি, আমি জাস্ট পড়াশোনা চালু রাখছি এবং আমি হালটা ছাড়িনি, যে জাস্ট বিকজ ওয়ান কোয়েশ্চেন I should not leave my philosophy, but a strong সাপোর্টটা কিন্তু আমার ফ্যামিলি থেকে আসছে। সো অনেক সময় ফ্যামিলি এই প্রপার রোলটা প্লে করতে পারে না বা সাপোর্টটা দিতে পারে না। এবং যেটা আপু বললাম যে এই যে ডান আর বাম দুইটা দল, এক্সট্রিম দুইটা দলের কারণে আমরা মাঝের কিছু মেয়ে থাকে, টিনেজ বলেন, 20 বছর বলেন, তরুণী বলেন, বা আস্তে আস্তে ভদ্রমহিলা বলেন, আমরা কনফিউজ হয়ে যাই আমি আসলে কোন গ্রুপকে ফলো করবো। আমি জাস্ট যদি বলি আপু যে খোলা চোখে আজকে যদি আমি আমার এই মানে প্রফেশনে আমি না আসতাম, আজকে যদি আমি আমার পড়াশোনা চালু না রাখতাম, ডেফিনেটলি নারী মৈত্রীর যেই একটা ওনারা সুন্দর একটা মিটিং করেছেন, একটা মানে কি বলবো একটা প্রসেশন ওনারা করেছেন, ওখানে দেখেন যে অনেক নারী, অনেক মেয়ে, অনেক কিশোরী, যুবতী কিন্তু সাপোর্ট করেছে, কিন্তু ওনাদের ফুল ফিলোসফিও তারা কিন্তু আবার ধারণ করে না। কিছু জায়গায় ওনাদের সাথে ওনাদের খুব ডিপার কনফ্লিক্ট হয়ে যায় যে ঠিক আছে ওদের এই জিনিসটা আমি ফলো করছি, বাট এটার সাথে তো আমার ঠিক যাচ্ছে না, এটা আমার ভ্যালু সিস্টেমে আঘাত করছে। তার মানে ওদের আয়োজনটা সুন্দর, এরকমই তো আসলে হওয়া উচিত ছিল, যেখানে সবাই একসাথে একটা সমাজে মিলেমিশে থাকবে। কিন্তু আলটিমেটলি এই জিনিসটাও কিছু ক্ষেত্রে ওদের সাথে আমি মিলতে পারছি না, ওদের মতো আমি হতে পারছি না, ওদেরকে আমি আপন করতে পারছি না। আবার আমি যে ফিলোসফিতে বিশ্বাস করছি, যাদের সাথে আমি যেতে চাচ্ছি, ওদের দিক থেকেও আমি ধাক্কা খাচ্ছি। তাহলে আমি কি করব? তাহলে আমার ফিলোসফিটা কোথায়? আমার কাছে মনে হয় যে সেকুলার যারা লাইফস্টাইলে আছেন তাদের প্যাকেজিংটা খুব সুন্দর। তারা কিভাবে আসলে
প্রেজেন্ট করছে ইউথদের কাছে। যেমন উদাহরণটা যদি এভাবে আসে, একটা 20, 21, 22, 23, 24, 27 মেয়ে আসলে কী চায়? আমি একটা এম্পাওয়ারমেন্ট চাই, আমি আমার ভয়েসটা রেজ করতে চাই, আমি হিউম্যানিটিতে বিলিভ করি, আমি ইকুয়াল রাইটসে বিলিভ করি। কারণ এখনও তো অনেকগুলো এক্সপিরিয়েন্স আসলে আসে নাই যে আমি একটা 70 এইজের মানুষের পার্সপেক্টিভ বুঝবো, বা থাকে না 35-এ ধাক্কা খাওয়া পোড় খাওয়া নারীর একটা পার্সপেক্টিভ বুঝবো। তাই প্যাকেজিংটা সুন্দর বলতে এই যে আমরা নারী মৈত্রীর নামে আমরা যখন একটা মার্চ হচ্ছে, আমরা সবাই সেখানে যেতে পারছি, এইটা ইটসেলফ থাকে না যে আমরা অনেক সময় এখন অনেক ডিসিশন নেই যেগুলো আমাদের জাস্ট এক্সপ্রেশন সবাই করছে, আমরা অনেক সময় ইট ইজ নট অ্যান এক্সপ্রেশন অফ আমি ট্রুলি কি বিলিভ করি। ওখানে যদি ইন্ডিভিজুয়াল দাঁড়িয়ে 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 আমরা প্রত্যেককে ইন্টারভিউ করতাম, অনেকে জানেও না যে আসলে হোয়াট ইজ দ্য কজ, আমি এখানে কেন আসছি। আমরা দেখবা যে এখানে মাঝখানে আবার ট্রান্স ওমেনরাও জায়গা করেছেন, কারণ বাংলাদেশে আন্দোলন চলছে, তো যে কোনো জায়গায় যে ঢুকে গেলেও হতো, এবং ওদের প্ল্যাকার্ডটা ছিল যে কোনো ওম্যানই ওম্যান, না হ্যাঁ, ট্রান্স উমেন যখন, ট্রান্স ফিমেল যখন আমরা বলি, ইভেন সায়েন্সও তোমাকে ট্রান্স বলছে, ফিমেল বলে নাই। ওকে তুমি জাস্ট একটা কোয়েশ্চেন করতা, হোয়াট ইজ ফিমেল, এটা নিয়ে একটা ডকুমেন্টারি আছে যে হোয়াট ইজ উম্যান বা যাই বলো, দে ক্যানট অ্যান্সার। তাই আমি তোমাকে যেটা বলছি, আমরা একটা সাদা উইং পরেছি, বাট আই ডোন্ট নো যে আমি দেখেছি বোরকা পরা একজন মানুষই পড়েছেন, আমি এই সিম্বলটা বলে কি ক্যারি করছি আমি কিন্তু জানি না। তাই আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের আসলে খুব হাঁপিয়ে গেলে হবে না। হ্যাঁ, যেটা হয় কি যে প্যাকেজিংটা যেহেতু সুন্দর, তাই ইনিশিয়ালি ঢেউটা যখন আসবে, তুমি যেদিকে প্যাকেজ সুন্দর আমরা তো সেদিকেই যাব। বাট হচ্ছে যে আমাদের সমাজে মত প্রকাশ তো একটা বড় শব্দ, এবং এটা ব্যক্তি মালিকানাধীন না, বা এক্সট্রিম রাইটেরই অংশ না, বা লেফটেরই না। তাই এই যে আমরা আজকে একটা পডকাস্ট করলাম, আর একজন একটা লেখা লিখলো, ইনস্টাগ্রামে একটা পোস্ট ভাইরাল হচ্ছে, আমি যেটাকে দেখি সেটা হচ্ছে যে যারা আমরা মাঝখানে চাপা খাচ্ছি তাদের সাইলেন্স ইজ দ্য প্রবলেম। তাতে যেটা হয় যে সবসময় এইটাকে লাউড লাগে, এক্সট্রিম লাইট অর লেফট লাউড লাগে, বাট এর মাঝখানে মানে আমরা হচ্ছে যে আচ্ছা দেখা যাক, দিন শেষে কে জিতে একদিকে যাব, বাট লাইফ গোজ অন। সো আমার বয়স আসলে 25 থেকে 35 হয়ে যায়, 35 থেকে 55 হয়ে যায়। সো ইটস ইম্পর্ট্যান্ট যে সমাজে মত প্রকাশ করা শুরু করা। যেমন আমি মাঝখানে আমি এই ধরনের অ্যাবিউজ আমার মধ্যে দিয়ে হচ্ছে, বা আমি এই জিনিসগুলো আমি এক্সপেরিয়েন্স করছি, আমরা যারা একটু নন বায়াস চিন্তা করতে পারি, কিছুটা হিল্ড পার্সপেক্টিভে আমি বলবো, আমাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল ট্রমা আছে অফকোর্স, বাট এটা দিয়েও আমরা আমাদের ভয়েসটা রেজ করা দরকার, এটা আমি মনে করি। এবং এই কাজটাকে ছোট করে দেখা হয়, আমরা যেটা হচ্ছে কি আমরা জায়গা পাচ্ছি না মনে করে চুপ করে যাচ্ছি, কিন্তু আপনি আপনার প্রত্যেকটা শব্দ যে আপনি লিখছেন, আমরা অনেক সময় আমার মাঝে মাঝে এরকম হয় যে আমার পেজে একটা খুব ভাইরাল কিছু হলো, বিশেষ করে মেয়েদের নিয়ে, আমার ইনবক্স ভরে যায়, আপু আপনি কিছু বলেন না কেন, আপু আপনি কিছু বলেন না কেন। আমি তো এত রিপ্লাই করে মাঝে মাঝে বলি যে প্লিজ আপনি বলা শুরু করেন। সো ব্যাপারটা এরকম না যে ইট শুড বি লাইক টু সার্টেন পিপল যার কিছু মিলিয়ন ফলোয়ার্স আছে। এই চেঞ্জটা হইতে হবে ফ্রম ন্যারো ইন্ডিভিজুয়াল লেভেল, যেখানে আপনার লেখা জাস্ট 5টা মানুষ পড়ুক। মেবি আপনি সব ঠিক বলছেন না, কিন্তু আমাদের যেটা হয় এই গ্রুপের রিজেকশন ফিয়ার থাকে। যেমন হচ্ছে তুমি যেটা শুরুর দিকে বলছিলে পডকাস্টে যে আপু যে এক্সট্রিম লেফট মানে এরা গালাগালি করে, ওটা বলতে গেলে এটা, মেয়েদের নিয়ে বলতে গেলে ছেলেরা গালি দেয়, ছেলেদের নিয়ে বলতে গেলে মেয়েরা গালি দেয়। তো আমি ইদানিং একটা ডিসক্লেইমার দিয়ে দিই যে প্রত্যেকটা পোস্টে আমি একটা পয়েন্টে ফোকাস করি, মানে একটা পোস্টে আমার সবাইকে গালাগালি করা সম্ভব না, আমি সালিশ করতে বসি নাই। এন্ড অফ দ্য ডে আমরা চাই যে একটা সোসাইটি যেটাতে আমরা আমাদের রোলগুলো বুঝি। আমরা একটা যুগে বাস করি যেখানে টক্সিক সেলফ লাভ, এটার ভেতরে আমরা সবাই মানে আমি বলবো ডুবে আছি, আমাদের নাক পর্যন্ত উঠে গেছে, বাট উই আর নট রেডি টু টেক রেসপন্সিবিলিটি। যখন আমরা একটা রেপের কথা বলছি যে উই আর টকিং অ্যাবাউট ওরা চোখ নামাবে নাকি আমরা ঢেকে চলবো, ঢেকে চলে লাভ নেয়, দিস ইজ নট দ্য ডিসকাশন। আমার ল লাগবে, আমার এক্সিকিউশন লাগবে, আমি দায়িত্ব নিব, আপনি দায়িত্ব নেবেন। আপনি অফিস শেষে আমার হাই হ্যালো আপনারা দেখতে সুন্দর লাগছে বলবেন না, আমি আপনার একটা মেসেজ পাই আর একটা মেয়ের ঘর ভাঙতে যাব না। সো দিস কামস ফ্রম ডিপ রুটেড সেন্স অফ সেলফ অ্যাকাউন্টেবিলিটি। সো এটা যদি আপনি করতে পারেন, আয়নার সামনে দাঁড়ান, জীবন অনেক বাড়ি দিবে, জীবনে অনেক কষ্ট পাবেন, কিন্তু না আপনার কাছে মনে হবে যে আমি ভুল কিছু করি নাই। এটা যেমন সত্যি, আরেকটা কথা একটু বলি,
উইদাউট সেলফ রেকটিফিকেশন কোনো চেঞ্জ পসিবল না। আমরা যখন আয়নার দিকে দাঁড়াই, এটা কখনোই সম্ভব না যে আপনার কোনো ভুল নাই। এটা কখনোই সম্ভব না যে ডক্টর সুষমা আয়নার দিকে তাকাবে এবং ডক্টর সুষমা দেখবে ও এর তো কোনো ভুলই নাই। সো আমার হিউম্যান বিইং, কিছু জিনিস ঠিক নাই, মেবি ইন ইন্ডিভিজুয়াল লেভেল, মেবি ফিলসফিক্যাল লেভেল, প্রফেশনাল লেভেল, এবং দেয়ার ইজ চান্স যে আমরা ইমপ্রুভ করতে পারি। এই পার্সপেক্টিভটা ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আমি তাহলে আপু আরেকটা একটু যদি কোয়েশ্চেন করি, যে আমরা তো কিছুদিন আগে আপু একটা কেস আমরা খুব শুনলাম যে একজন পুলিশ অফিসারের একটা আত্মঘাতী একটা অ্যাকশন, এবং ওখান থেকে আমাদের মেয়েদের ডোমেস্টিক ভায়োলেন্স বলেন, সেটা আমরা শাশুড়ি ননদের দ্বারা হয়েছে বা কষ্ট পেয়েছি, ওখান থেকে আরও চারা দিল যে নারীর অধিকার আসলে দরকার, নারীরা বঞ্চিত হচ্ছে। সো আবার নারীদের পড়াশোনা থেকেও বঞ্চিত করতে বলা হচ্ছে এক গ্রুপ, এটা নিয়েও খুব সোচ্চার হলো যে পড়াশোনাটাও করা উচিত, চাকরি করা উচিত। সো ওভারঅল আপু, তাহলে একটা ছেলে কীভাবে একটা সাপোর্টিভ পুরুষ হতে পারে, একটা ফ্যামিলি ডাইনামিক্সে একটা ওয়াইফ কীভাবে একটা সাপোর্টিভ ওয়াইফ হতে পারে, বা শাশুড়ি ননদ সবার যে একটা মানে ইকোসিস্টেম সবাইকে নিয়ে, এটা অ্যাকচুয়ালি আপু কী বলবেন এই পার্সপেক্টিভটা নিয়ে আপনি? এটা হয়তো যে আমরা কি চাই আমরা বলতে পারি, কিন্তু যেটা হয় কি যে যখন আমাদের পরিবার প্রসঙ্গটা আসে তখন তো খুবই কমপ্লিকেটেড ডায়নামিক্স, আর প্রত্যেকটাই খুবই আলাদা আলাদা গল্প। তবে যেটা হয় কি যে ওই যে আমরা বলছি যে আমাদের রিলিজিয়নে যেটা আছে এটা তো খুব মধ্যম একটা পন্থা অবলম্বন করে, তাই আল্লাহ তো আমাদের প্রত্যেকের ফিতরাতটা নিয়ে জানেন। তো আমাদের হয়েছে কি, আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের বিশেষ করে হিন্দু ধর্ম মতে আমরা কিন্তু আগে থেকে দেখেছি একটা জয়েন্ট ফ্যামিলি কালচার। এটা কিন্তু আমাদের মানে ইন ডেপথ এটা আমাদের রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ইসলামিক কালচার আসলে না। কিন্তু আমরা যেহেতু অনেক কিছুই এখনও আমাদের এই উপমহাদেশে আমরা কিন্তু সংস্কৃতির অনেকগুলো অংশে ওটার একটা প্রতিচ্ছবি আছে, তো ওটা আমরা এখনও লালন করি। তো যেটা হয় যে জয়েন্ট ফ্যামিলিতে তো প্রত্যেকটা মানুষই ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসছে, বেড়ে ওঠার সময় আলাদা অ্যান্ড আদার্স। মায়ের সাথে একটা ছেলের দেখো মনমন, এই মাটা কত রাতের পর রাত জেগে জেগে ব্রেস্টফিড করিয়েছে, বড় করেছে, খাইয়েছে। তো মায়ের সাথে ছেলের ডায়নামিক্সটা তো অনেক ডিফারেন্ট। আবার যখন ওয়াইফ বলছেন আমার একটু কষ্ট হচ্ছে মার সাথে আমার অ্যাডজাস্টমেন্টে, এই কথাটা শুনেও তার মাকে একই জায়গা থেকে শ্রদ্ধার ঘৃণা আসাটা খুব কঠিন। আমরা আবার এক্সপেক্ট করছি যে কিছু তো আমার পক্ষে বলুক, তাহলে হয়তো আমি বুঝবো আমাকে বেশি ভালোবাসে। এখানে আসলে তুমি যদি মোটা দাগে দেখো, অনেক সময় হয়তো কারোই কোনো দোষ না, প্রত্যেকের প্রত্যাশার জায়গা থেকে, কিন্তু এই একসাথে থাকাটা অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু অনেক ছেলে, আমি বাংলাদেশের ছেলেদের মধ্যে মোটা দাগে আমি যে প্রবলেমগুলো দেখি, লো সেলফ এস্টিম অ্যান্ড ইনসিকিউরিটি এবং খুব ফ্র্যাজাইল ইগো, এবং এই তিনটাই আসলে মডার্ন ডেতে আমরা কেন ফিমেলদের সাথে মানে একসাথে কোএক্সিস্ট করতে পারছি না বা ডিফিকাল্ট হচ্ছে, এটা একটা ব্যাপার। আর মেয়েরা যে জিনিসটা বোঝে না, দেখবা অনেক স্ট্রং উম্যান, তাদেরকে তুমি যদি জিজ্ঞেস করো মানে আয় করছে, সাকসেসফুল বলতে আমরা যাই বুঝাই, তুমি সাপোর্টিভ পুরুষ বলতে, সঙ্গী বলতে তুমি কি বুঝো, তখন অনেক সময় সংজ্ঞাটা এমন হবে যে এমন একটা পুরুষ যে 7 কথায় রাগ করে না, সে যা করতে চায় তাই করতে দেয়, কোনো কিছুতে কোনো বাধা দেয় না। তখন মাঝে মাঝে থামাই যে এক্সকিউজ মি, দ্যাটস নট পার্টনারশিপ, এটা হচ্ছে পাপিপালা আমি বলি কাইন্ড অফ অপোজিট। আমি এখানে একটা কথা আমরা অনেক সময় বলি যে যারা খুব এই যে নারীবাদী বা এরকম, তারা দেখবা হাজব্যান্ডও এরকম হন যে খুব সাপোর্টিভ, তারা বলেন বাইরে। বাট এরকম অনেক ইন্ডিভিজুয়াল ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আমার আছে যেখানে আমি দেখেছি আপা আই জাস্ট স্টেপ ব্যাক, কারণ আমার কাছে মনে হচ্ছে যখন আমার যে কোনো একটা এক্সপেকটেশন টার্নস ইনটু অ্যান আর্গুমেন্ট, অথবা তখন আমি বুঝেছি যে ইটস ওকে টু ব্যাক অফ। সো তখন হয় কি, ছেলেরা ইমোশনাল নিড কমিউনিকেট করা ছেড়ে দেয়, সেক্সুয়াল নিড কমিউনিকেট করা ছেড়ে দেয়, অ্যান্ড আনফর্চুনেটলি তাদের ডিফারেন্ট কেউ আলাদা জায়গাও তৈরি করেন এগুলোর জন্য কিভাবে ভালো থাকবেন। বাট আমি অনেক মেয়েদেরকে এই জিনিসটা ইন্ডিভিজুয়ালি বলি, যদি কখনো দেখেন যে আপনার হাজব্যান্ড ইজ সো মাচ সাবমিসিভ টুয়ার্ডস ইউ সব কিছুতে, দ্যাটস আ রেড ফ্ল্যাগ, দ্যাটস আ সাইন অফ যে উনি খুব আস্তে আস্তে উইথড্র করছেন ফ্রম দ্য রিলেশনশিপ। সো একটা সম্পর্কে মেয়েরাও চাবে যে আমার কিছু কথা শুনুক। আপনি যদি 5 কোটি টাকাও আয় করেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনার হাজব্যান্ড যখন কোনো একটা কিছু বলছেন, এবং এখানে না কে বড় কে ছোট ব্যাপারটা তা না, ইফ ইট ইজ রাইট লিসন। তো এটা ইম্পর্টেন্ট। এবং আমি যদি একটা ছোটোখাটো একটা রেসিপি বলি, আমার মনে হয় যে কনস্ট্যান্ট কমপ্লেইন করা মেয়েদের এন্ডে এটা খুবই একটা
কমন নেচার আমরা দেখি, কনস্ট্যান্ট কম্পেয়ার বা তুলনা করা যে ওটাতে আছে এটাতে নাই, এবং খুব অধৈর্য হওয়া বা ইম্পালসিভিটি দেখানো যে এখনই এটা ছেলেদেরকে আসলে খুব, আমি বলবো যে ডিসকমফর্ট দেয়। আর ছেলেদের জন্য লাভ ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যাবাউট রেসপেক্ট। কিন্তু এখানে ডাইনামিক্সটা না অনেক সময় হয় কি যে আমি সমবয়সী রিলেশনশিপে আমি একটা কথা সবসময় বলি যে এখন যেহেতু অনেক ম্যারেজ খুব সেম এজ ম্যারেজে থাকে, যে আমাদের মেয়েদের একটা ফ্যান্টাসি কাজ করে যে আমার শখের পুরুষ, হ্যাঁ শখের পুরুষের জন্য আমরা গয়না বেচে দিই, আমরা তাকে বড় করি, কিন্তু দেখবেন যে একটা সার্টেন টাইম পরে শখের পুরুষ হঠাৎ করে রং বদলে ফেলেন বা অন্যদিকে চলে যান। আমি একটা জিনিস দেখেছি যে একটা পুরুষ যখন কম আয় করেন, তাদের লো ডিজায়ারেবিলিটি ফিল করেন, তখন আপনি কিন্তু করছেন লাভ থেকে যে আমার হাজব্যান্ডের জন্য ইজি হবে আমি যদি তার কাছে না চাই, আমি যদি তাকে এই জুলুমটা না করি, এটা না দিই, বাট ইটস সামহাউ যে পুরোটা সময় তিনি লো ফিল করতে পারেন যদি তার মেল ইগো ইনট্যাক্ট না থাকে। তাই আমি তোমাকে ওই কথাটাই একটু আগে বলছিলাম যে জিনিসটা এরকম না যে তুমি রেসপেক্ট দিলেই সাথে সাথে সব পুরুষ এটা নিয়ে নিতে পারবে। ওখানে জিনিসটা ছিল যে এখন দেখো আমার যখন 35-45 আমি অনেক ফিমেল অ্যাটেনশন পাচ্ছি, হঠাৎ তাদের কাছে মনে হয় যে নাও আই এম রেডি টু টেক কেয়ার অফ সামওয়ান, কিন্তু আমার এই মানুষটার তো হেল্প লাগে না, ওকে আমি এরকম স্ট্রং হিসেবে দেখছি। সো অনেক সময় রেসপেক্ট ইজ নট ইনাফ। তা ইটস আ ভেরি ডিফিকাল্ট ব্যালেন্স আই উড সে, যে পার্সোনালিটিটাকে পড়া। এবং ছেলেদের জন্য যেটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনাকে বুঝতে হবে ভাই আপনি একটা পাত্র, আপনাকে পাত্রটাকে হোল্ড করতে হবে, এবং এই তলাটা আপনি যত ফ্র্যাজাইল করবেন আপনার পার্সোনালিটির কারণে, আপনার ইনসিকিউরিটি বা লো সেলফ এস্টিমের কারণে, তত আপনি সংসার ধরে রাখতে পারবেন না। একদম ফিমেলের সব কিছুতে হ্যাঁ বলতে হবে ইজ নট ট্রু। আপনাদের একটা পার্টনারশিপ থাকতে হবে। ফিমেলদের জন্য আপনি একটা জেনুইন লেভেলের রেসপেক্ট দেখাবেন, তাদের ফ্যামিলির, গ্রেটার ফ্যামিলির অনেকের সাথে চেষ্টা করবেন কখনো রেসপেক্টের সম্পর্কটাতে সরে না যেতে। সব কিছু এলোমেলো হতে পারে, কিছুদিন খারাপ যেতে পারে, কিন্তু রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট একটা ফাউন্ডেশন। আর অবশ্যই এটা একটা ফ্যাক্ট যে ম্যারেজ ইজ অল অ্যাবাউট ড্যামেজ অ্যান্ড রিপেয়ার। কোনো ম্যারেজ, এবং আমি আমার ম্যারেজের উদাহরণ দিতে পারি যে মানুষ খুব ফ্যান্টাসাইজ করে। আমাকে অনেকে বলে যে সুষমা আপু ইউ হ্যাভ ওয়ান অফ দ্য সুইটেস্ট ম্যারেজ, আপনারা দুজন বলে আমাকে কুশলকে ব্যাপারে। বাট এটা আমার 18 ইয়ার আমার বিয়ে হয়েছে। সো আমার এক্সপেরিয়েন্স হচ্ছে there is no such thing called perfect marriage. প্রত্যেকটা ম্যারেজ এত ভয়াবহ ফ্রিকশনের ভেতর দিয়ে যায়, বাট এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু স্টে অ্যান্ড ফিক্স। It's not about let's run. ভেগে গেলে হবে না। There will be damage and repair. It's a cycle of damage and repair. এবং মানুষ আর্গুমেন্ট খেয়াল করলে বুঝতে পারে যে আমার সংসারে আসলে প্রবলেমটা কি। সো মানুষ খুব ফিক্স কিছু জিনিস নিয়ে তর্ক করে। কিছু মানুষ দেখবেন যে যত কথা কমিউনিকেট করছে পুরোটাই হচ্ছে আমি তোমার অ্যাটেনশন অ্যান্ড লাভ চাই। আর কিছু থাকে যত কথা হচ্ছে ইটস অল অ্যাবাউট পাওয়ার অ্যান্ড ডমিনেন্স। আর কিছু রিলেশনশিপে অল অ্যাবাউট ইনডিফারেন্স, কিছুই আসে যায় না, তুমি কি চাও আমি কি চাই। সো ফার্স্ট হচ্ছে লিসন, কমিউনিকেট ইজ ইম্পর্ট্যান্ট। আমাদের বেশিরভাগ ম্যারেজ ভেঙে যায় নট ডিউ টু ল্যাক অফ লাভ, বেশিরভাগ ভেঙে যায় ফর ল্যাক অফ কমিউনিকেশন। সামটাইমস আমরা মনে করি, এবং আমি ব্রিং টু দ্য টপিক যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইভেন, হ্যাঁ আমি আশেপাশে যত কেসেস আমি দেখি, সো আমি অসম্ভব স্ট্রং রিলেশনশিপ হইতে দেখছি আফটার দ্য ড্যামেজ। এটা একটা কারণ কি, আমরা যখনই এরকম একটা ঘটনা ঘটে আমরা মেয়েটাকে দোষী ভাবি যে করেছে অথবা ছেলেটা যে করেছে, বাট দ্যাট ইজ নট ট্রু অল দ্য টাইম। সো একটা ম্যারেজে যখন কেউ এরকম একটা ডিসিশন নেয়, সো দেয়ার ইজ ট্রমা ফ্রম বোথ এন্ড। এবং দুটো মানুষ যদি আসলে হিলস করতে চায়, এবং ডেফিনেটলি একটা ড্যামেজ হয়েছে, এবং হিল্ড করতে চাইলে ইটস পসিবল। কিন্তু ওই যে বললাম দ্য ফার্স্ট থিং ইজ নট, লাভ থাকে না একটা নির্দিষ্ট সময় ম্যারেজের পর। হোয়াট ইজ লাভ? ডিফাইন লাভ ফর মি ইন আ ম্যারেজ আফটার 20 ইয়ার। সো এন্ড অফ দ্য ডে কনভার্স ইন্টু মায়া। আমাকে অনেকে বলে যে অনেক মেয়ে এরকমের পরে টাকার জন্য রয়ে যায়, হুইচ ইজ নট ট্রু, হুইচ ইজ নট অ্যাবসলিউটলি ট্রু। অনেক ছেলে বলে যে
নতুন করে শুরু করতে ভয় পায় বলে যায় না, অ্যাবসলিউটলি নট ট্রু। এন্ড অফ দ্য ডে সব কিছুর পরেও না একটা বিড়ালও দুটো বাড়িতে একসাথে থাকলে তাদের মধ্যে একটা মায়া তৈরি হয়। তো মায়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ম্যারেজ। তো ওই জিনিসগুলো আমার কাছে কোনো রেসিপি নাই হাউ উই ক্যান বি হ্যাপি, কারণ এই রেসিপিটা খোঁজাটাই ভুল যে লেটস বি হ্যাপি। সো আমরা সবাই ছুটতেছি যে লেটস বি হ্যাপি। সো রাদার লাইফ ইজ আনহ্যাপি জার্নি, বাট এটার মধ্যে কিছু কিছু মিনিংফুল পার্ট থাকে বলে আমরা আসলে বেঁচে থাকি। বাট ফর মি, আমি মনে করি না আমার লাইফের পারপাস হ্যাপিনেস, নেভার। এক্সট্রা ম্যারিটালের অ্যাফেয়ারের দিক থেকে আপু যেটা বললেন, এটা না একটা জায়গা আমাকে মানে আমি বলবো আমাকে ভাবায় বা কখনো কষ্ট দেয়। আমরা এটা নিয়ে অনেক ট্রোল করি। কি ট্রোল করি? যে যেমন আমি মানে টাকার কাছে মানে মেয়েরা অসহায়, মানে টাকার উপরে আমার বিশ্বাস থাকবে না যদি এই ভদ্রলোকের ওয়াইফ চলে যায়। মানে ভদ্রলোক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, কিন্তু ভদ্রমহিলার কোনো মেরুদণ্ড নেই, ওনার কোনো গার্ডস নেই, ওনার কোনো মানে টাকা পয়সা নাই, বা উনি অ্যাকচুয়ালি টাকা বা সোশ্যাল স্টেটাস পছন্দ করে, এই জন্য উনি এই সংসারটায় থাকছে। এবার ডিপ ডাউন ইনসাইড আপু আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ আমি স্বীকার করি কিছু সময় আমাদের বাস্তবতার দরুনই আসলে হয়তো একটা মেয়ের যখন বয়স হয়ে যাচ্ছে, মেয়েটা ওই বিয়েটাতে না থেকে যদি ভেঙে চলে যায়, একাকিত্ব বোধের কষ্টটা সে নিতে পারবে না, সে হয়তো তাই একসাথে থাকাটা চুজ করছে। বাট এই থাকাটা চুজ করার মানে তো সে টাকা চুজ করছে না, সে তো ওই লাক্সারিটা চুজ করছে না। তার লাক্সারির চেয়েও যেটা সে চুজ করছে যে আমার মানে লোনলিনেসের চেয়েও বেটার আমি একটা কম্পেনিয়নশিপে থাকি, বা আমার বাচ্চারা একটা ব্রোকেন ফ্যামিলির ট্যাগলাইন না পাক, বা সোসাইটির এগেনস্টে যাওয়া বা ওই স্রোতের বিপরীতে যাওয়ার যে একটা প্রেশার, ওই প্রেশারটায় না যাই। অনেক মেয়ের সাথে আমি বসে দেখেছি যে যখনই আপু আমি একা হব, আমি ভয় পাই, একা আমি থাকতে পারবো না। 2, অনবরত আমাকে নক করা হবে, বাজে বাজে কথা বলা হবে, প্রস্তাব দেওয়া হবে যেটা আমি নিতে পারবো না। 3, আমার বাচ্চা কাচ্চারা সাফার করবে, ওটা আমি নিতে পারবো না। 4, সমাজের মানুষ আমাকে, আমার নিজের বাবা মাই আমাকে নিবে না, আমাকে বাঁকা কথা শোনাবে, ওই প্রেশার নিতে পারবো না। টাকার আগে তো আমার কাছে এইটা ম্যাটার করে, হ্যাঁ আমি এখন যে লাক্সারিতে আছি বা যেই লাইফস্টাইলটা আমি অ্যাফোর্ড করতে পারি, ওটা হয়তো আমি অ্যাফোর্ড করতে পারবো না। বাট আমরা না চট করে যিনি অ্যাকচুয়ালি বেশি কষ্ট পাচ্ছে, তৃতীয় পক্ষ, তাকে আমরা দাঁড় করায় দিই যে তুমি টাকার জন্য সংসার ছাড়তেছ না। এবং আমি অনেক মেয়েকেও আমি বলতে শুনি, কম বয়সী কিশোরী, মধ্যবয়সী যুবতী, আমার হাজবেন্ড যদি পরকিয়া করে বা আমি বিয়ের পর যদি এরকম করে, লাথি দিয়ে বের হয়ে আসবো। বাট বিলিভ মি আপু, এরকম অনেক কেস আমি দেখি যেখানে ভদ্রমহিলা কাঁদছে আর বলছে যে জানেন আপু, একটা সময় এই ফিলোসফি আমারও ছিল, বাট আমি যে আজকে এখানে বসে থাকবো কাঁদবো, এটা আমি বিশ্বাস করতে পারিনি। এবং মানে টাকা ইজ নট দ্য রিজন যে কারণে আমি এখানে আমার হাজব্যান্ডকে ছাড়তে পারতেছি না। আপনি যেটা বললেন, একটা মায়া, শান্তি পাচ্ছি না কিন্তু একটা মায়া আছে, কোথায় জানি। এবং আমার কাছে আরও যেটা উইয়ার্ড লাগে যে ছেলেদের অবাস্তব একটা চাহিদা, এক বাসায় তোমরা 2 জন থাকবা, 2 রুমে পাশাপাশি 2 বউ, সমস্যা কি? মানে এই বেইনসাফিগুলোও তারা দেখছে না। এবং ওই মহিলাটার সাথে আলটিমেটলি আমরা পুরো সমাজও বেইনসাফি করি তাদেরকে নিয়ে ট্রোল করে। এবং আরও যেটা খারাপ লাগে, আমরা মেয়েরাই অনেক সময় ওনাদেরকে বলি, আপনি এত কাওয়ার্ড কেন, আপনি এত মেরুদণ্ডহীন প্রাণী কেন, কেন স্বামীর ঘরে পড়ে আছেন। এবং অনেককে আমি দেখেছি স্বামীর ঘর থেকে বের করে নিয়ে আসছে, খুব ইনফ্লুয়েন্স করলো, বের হয়ে আসেন। বের হওয়ার পরে মেয়েটা কী করবে মেয়েটা জানে না আপু, না তার বাবার বাড়ি তাকে আশ্রয় দিচ্ছে, না সে এত বছর ধরে নিজের জন্য কিছু করছে। মানে এখন সে আরও মানে লেজে গোবরে অবস্থা পড়ে যায়, কেঁদেই যাচ্ছে অনবরত যে আপু আমি কী করবো। সো এই কেসগুলো আপু আপনি কী বলবেন? আমার কাছে মনে হয় যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যখন একটা ম্যারেজে আমরা হয়, আমি মনে করি যে এর চেয়ে তো ভয়ঙ্কর কমপ্লিকেটেড আর কোনো সিচুয়েশন হয় না। আর আমি আশেপাশে যেই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করেছি থ্রু ক্লায়েন্টস অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড আদার্স, ওইখানে আমি আসলে অনেকগুলো ডিফারেন্ট ডিসিশন মেকিং আসলে দেখছি। এবং কোনো সিচুয়েশনে ঠিক ছিল, কোনো সিচুয়েশনে ডিসিশন মেকিংগুলো ঠিক ছিল না, কিন্তু প্রত্যেকটা আমি পার্সপেক্টিভ খুব ডিফারেন্ট দেখেছি। যেমন কিছু মেয়ে যেটা টাকা পয়সার জন্য থাকছে না, মানে এটা সব সময় সত্যি না। যেমন আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে ধরো কোনো এডুকেশন নাই, বাবার কোনো সাপোর্ট সিস্টেম নাই, ভাইয়ের কোনো সাপোর্ট সিস্টেম নাই, তখন দেখা যাচ্ছে মানে কষ্টটা মেনে নিয়েও তারা
এই গ্রুপটা আসলে টাকার জন্যই থেকে যাচ্ছে। কারণ তুমি যেটা বললা যে তাদের পার্সপেক্টিভটা তখন এরকম থাকে যে আপু এটাও আমার জন্য একটা কষ্ট, কিন্তু ওইটাও আমার জন্য একটা কষ্ট। তুমি যে লম্বা একটা বললা, অ্যান্ড দেন আই চুজ ওয়ান, সো আই ক্যান নট বি কমপ্লেইনিং, কারণ লাইফ যেটা আমার দিকে থ্রো করছে, আই ক্যান নট বি কমপ্লেইনিং। সো আসলে এটা এক্সিস্ট করে যে যাদের ধরো একজন মানুষ এটা করে, আমি জানি, আমি প্রত্যেকটা একটা একটা করে আনি। তো আমি দেখেছি যাদের ক্লাস 8 পাস এরকম যাদের যে কষ্টগুলো আছে, আর একটা পার্সপেক্টিভ হাইলি এডুকেটেড, সব কিছু মানে আমি নিজে একটা সেপারেট তৈরি করতে পারি, সেই জায়গাটাতে আসলে যে ডিসিশনটা না অনেকগুলো জিনিসের উপরে হয়। যেমন এই অ্যাসেসমেন্টটা ইম্পর্টেন্ট কি এটা কি একটা সিরিজ অফ ইমোশনাল চিটিং বা একটা সেক্সুয়াল চিটিং সিরিজ অফ কিনা, নাকি এটা একটা একবারের একটা ভুল। তো আমি অনেক ডিসিশন মেকিং এরকম দেখেছি যে আমি আমাদের যে আমি বলছি আমার মানে উনি বলছেন যে আমি আমার এই 27 বছরের রিলেশনশিপে কখনো ইনজাস্টিস দেখিনি, আমি কখনো ম্যালট্রিটেড হইনি, বাট আই অ্যাকনলেজ যে আমার ম্যারেজ কিছু নভেলটি হারাইছে। সো এটা একটা আমি মিস্টেক হিসেবে নিচ্ছি। সো আমি তখন দেখেছি ইটস আ ডিসিশন যে আমি আসলে ফরগিভনেসে আসতে চাই। এবং আমি তখন ব্যাপারটা এটা না যে তিনি নিজেও হয়তো হাজব্যান্ডের চেয়ে বেশি টাকা আয় করছেন, কিন্তু তিনি তখন একটা বেনিফিট অফ ডাউট নিচ্ছেন। কারণ এন্ড অফ দ্য ডে দুটোই বেনিফিট অফ ডাউট, যে আমি ম্যারেজ থেকে বেরিয়ে গেলে ভালো থাকবো কিনা, আমি ম্যারেজে ভালো থাকবো কিনা। সো যে জিনিসটা আমরা 27 বছর ধরে একসাথে গড়লাম, এখানে রিইনভেস্টমেন্টটা ইজি। নো ওয়ান ইজ ডিনাইং যে এখানে ট্রমা নাই, নো ওয়ান ইজ সেইং যে ওই বছরটা তাদের জীবনে না থাকলে ভালো হতো, ওই তৃতীয় পক্ষ না থাকলে ভালো হতো, বা দেয়ার ইজ এ স্ক্র্যাচ। কিন্তু এখানে না টোটালটা ডিপেন্ড করে যখন আমরা দেখেছি যে ফিমেলরা ট্রু রিমোর্স দেখে পার্টনারের চোখে, এবং এই ফিমেলটা এমন হন যে উনি বুলিং স্টার্ট করেন না। প্রতিদিন তিনি ফেরত এসেছেন, বারে বারে ফোন চেক করছে, আবার গেছে কিনা, আবার করলো কিনা, এই টেন্ডেন্সিটা তার মধ্যে নাই। এই ম্যারেজগুলো আবার সুন্দর গ্লু দিয়ে জোড়ার আগে, এবং যখন তাদের এই পার্সপেক্টিভটা থাকে যে আমার হাজব্যান্ড, আমি হয়তো ব্যস্ত ছিলাম, আমার এরকম কিছু জিনিস আমার হাজব্যান্ড চেয়েছেন যেটা আমি তাকে দেই নাই, তো যেটা আমি এখন থেকে একটু শুরু করতে চাই, তো ইয়াস, এটা সিলিং ইজ পসিবল। আমি বারবার বলবো ইটস নট ইজি, বিকজ একটা ট্রাস্ট বিট্রেয়াল ট্রমা ইজ দ্য নিজের শরীরের বোনস ভেঙে যাওয়ার মতো ট্রমা। তাই হচ্ছে আমি তার জন্য এটা ইজি বলবো না, বাট ইট ওয়ার্কস। কিন্তু এই একই জায়গাটা আমরা অনেক সময় দেখি যে ওনারা বুঝে যান যে হাজব্যান্ড ইজ এত ট্রমাটিক অ্যান্ড আদার্স, তারপর আমি অনেক ম্যারেজ রেখে যেতে দেখেছি। আমি একটা উদাহরণ দিতে পারি যে শি ওয়াজ 47 year old, প্রেম করে বিয়ে করেছেন এবং বিয়ের বয়সও 20-এর উপরে, এবং বাচ্চারা এখন কারো বয়স এখন এই যে 18-17 এরকম, ওনারা 3টা বাচ্চা। উনি জাস্ট আমাকে একটা কথা বলছেন যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে যে আপা, আমার সারা জীবন আমি আমার বাবা মার খুব ঝগড়া দেখে বড় হয়েছি, তাই আমার ইনার চাইল্ডটা খুব ট্রমাটাইজড হয় হোয়েন আই ভিজুয়ালাইজ আ হোম যেটা ব্রোকেন। সো আমি সারা জীবনে চেয়েছি যে আমার লাইফে এরম কিছু না হোক। তো হচ্ছে যে আমি যদি এই ম্যারেজে বা কোনোভাবে আমি বুঝেছি আমার হাজব্যান্ডকে আমি ফেরত আনতে পারবো না, আই এম নট অ্যাট্রাকটিভ এনিমোর, তার এখন ফাইন্যান্স, সে এখন একটা ভিন্ন মানুষ, সো আমি এই সংসারটাতে আসলে সারভাইভ করব জাস্ট অ্যাজ আ ফার্নিচার। কিন্তু আমি জানি এটা আমার উপর ট্রমা হচ্ছে, আমি চাইলে স্টেপ আউট করতে পারি, আমার টাকা আছে অ্যান্ড আদার্স, বাট আমি ওই ট্রমার কারণে জাস্ট 10 বছর সংসারটা করতে চাই, তাতে আমার মেয়ের আমি বিয়ে দিয়ে ফেলতে পারবো না। অল দিজ আর সিক্রেট অ্যাফেয়ার্স, আমার ইম্প্যাক্ট করবে না যদি ধরা না পড়ে, আর আমার ছেলেরা দেশের বাইরে চলে যাবে। সো ওদেরকে যখন আমি দেবো তখন আই উইল বি 57, এবং আমি জাস্ট আমার রিটায়ারমেন্টের টাইমও হয়ে আসবে, আই উইল স্টার্ট লিভিং অ্যালোন। বাট এই 10টা বছর আই এম টেকিং দ্য লোড, আই ওয়ান্ট টু টেক দ্য লোড। ইজ ইট ওকে? আই জাস্ট যে আই ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার, আমি জানি না ইজ ইট ওকে অর নট। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এই টোটাল জিনিসটা খুব আলাদা। আর এখানে আমার একটা জিনিস আমি সবাইকে বলি, এখানে নারী পরকীয়া করুক বা পুরুষ পরকীয়া করুক, এখানে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে দেখেন, একটা মানুষকে আপনি যখন একটা সার্টেন টাইম পরে হঠাৎ করে আপনার কাছে মনে হয় যে আমার তাকে ভালো লাগছে না, ফর ডিউ টু এনি রিজন, সো আমার কাছে মনে হয় যে প্লিজ নিজের স্পাইনটা তখন শক্ত করেন। আপনি পুরুষ হন, আপনি নারী হন, কারণ কি আপনি মানে মার্সি করেন ওই মানুষটার উপরে। কারণ কি আপনি তাকে ছেড়ে দেওয়ার পরে তার যে সবচেয়ে প্রথম বিট্রিয়াল ট্রমা হয় সেটা হচ্ছে দে ক্যান নট ট্রাস্ট এনিমোর।
লাভ ট্রাস্ট করতে পারে না, মানুষকে ট্রাস্ট করতে পারে না। সো মেবি তিনি আপনার ব্যাপারে অনেক কিছু করেছেন, দ্যাট ওয়াজ নট ইনাফ। তাকে বলেন ইউ আর নট ইনাফ ফর মি, কিন্তু মানে এই যে ট্রমা ফার্দার ইম্পোজ করা, ক্ষত বিক্ষত করে ছেড়ে দেওয়া, এটাকে আমি ভীষণ অন্যায় মনে করি এবং এটা আমার মনে হয় না কোনো ম্যারেজে কেউ কখনো ডিজার্ভ করে। আর আমি একটা শব্দ বারে বারে বলছি ইন টার্মস অফ এক্সট্রা ম্যারিটাল ইজ বিট্রিয়াল ট্রমা। বিট্রিয়াল ট্রমা ইজ আ কালেকটিভ ওয়ার্ড। এটা কখনো এমন না যে দ্য পার্টনার হ্যাজ ডান দ্য বিট্রিয়াল, কারণ যখনই একটা পার্টি বিট্রিয়াল করে তখন যেটা হয় যে যিনি বিট্রেড হলেন, মেল বা ফিমেল, তিনি আশেপাশের সবাইকে দিয়ে বিট্রেয়ালের মধ্যে দিয়ে যান। কারণ ধরেন মেয়ের পরিবার বা ছেলের পরিবার তাকেই অপরাধী বলছে যে তুমি যদি ভালো বউ হতা তাহলে তো আমার ছেলে এরকম রাস্তায় যেত না, এই মহিলাটার তো নিশ্চয়ই ম্যারেজে একটা প্রবলেম ছিল, এই হাজব্যান্ডও নিশ্চয়ই মনে হয় সেক্সুয়ালি কোনো একটা প্রবলেম ছিল, নতুবা তো ওই মেয়েটা ওখানে কোথাও যেত না। সো অল দিজ আর কালেকটিভ বিট্রিয়াল ট্রমা। সো আমরা এই সময় অনেক বেশি ফোকাস থাকি রিগার্ডিং দ্য ড্যামেজ অ্যান্ড দ্য রেপুটেশন এক জায়গায় রাখা, বাট ইন ট্রু সেন্স দ্য মেজর ট্রোল এবং সেটা যায় আসলে যে এটার মধ্যে দিয়ে যায়। এবং এখানে এই জিনিসটা কেন ইম্পর্ট্যান্ট, কারণ কি যে ধরেন আমাদের একটা বিশ্বাসের জায়গা থাকে যে আমি আমার কলিগকে এভাবে চিনি, সো অ্যাট ওয়ান পয়েন্ট ও আমার কথাটা বিশ্বাস করছে না। এবং বিট্রিয়াল ট্রমার আরেকটা ইম্পর্ট্যান্ট পার্সপেক্টিভ হচ্ছে যে মানুষ যখন অ্যাফেয়ার করে তখন সে হঠাৎ করে পার্টনারের ব্যাপারে এমন সব মিথ্যা কথা বলে জাস্ট টু জাস্টিফাই দ্য ইল বিহেভিয়ার, যাতে প্রমাণ হয় যে ইটস ওকে, আই ক্যান স্টেপ আউট ইন দিস ম্যানার বিকজ শি ওয়াজ অ্যাবিউসিভ আর হি ওয়াজ অ্যাবিউসিভ। এখানে অনেকগুলো মিথ্যা থাকে যেগুলো আসলে কখনো ঘটেই নাই। তাই হচ্ছে কি যে এটা একটা চেঞ্জ রিয়ালিটি ফর দ্য পারসন। সো আমার কাছে মনে হয় যে ইভেন এটা আপনি যে কোনো উদাহরণই আমরা নিতে পারি যে উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট যে নট ইম্পোজিং ফার্দার ট্রমা। এরকম একটু কিছু হলে প্রত্যেকেরই স্টেপ ব্যাক করা উচিত। এবং আমি একটা কথা বলি যে খুব ডিসিশনগুলো তাড়াহুড়া করে নেওয়া উচিত না। সো যেটা আমি অনেকের মুখে শুনেছি যে যদি আমার ম্যারেজে কখনো এরকম হয় পরদিন লাথি মেরে চলে আসবো, মেয়েরা বলে যারা আয় করে, ছেলেরা বলে যারা আয় করে, বাট যখন দেয়ার ইজ এ চাইল্ড, যখন দেয়ার ইজ আ মানে কমিটমেন্ট বা অনেকগুলো মেমোরিজ, আর একটা ম্যারেজে তো সম্ভব না যে তোমার 100% ঘটনাই তোমার জন্য ট্রমাটিক ইনসিডেন্টস। দেয়ার আর সাম 20% অফ স্টাফ যেটা ওয়ান্ডারফুল গেছে অ্যাজ এ পার্টনারশিপ। তাই হচ্ছে কি এখানে মানে তাড়াহুড়াটা করা উচিত না। এবং আমাদের এখানে আমি জিনিসটাকে খুব ইম্পর্টেন্স দিই, এখন খুব হুজুগে ডিভোর্স চলে এসেছে যে আমরা ডিভোর্সের ব্যাপারে খুবই তাড়াহুড়া করছি, বিশেষ করে এক তালাক ধাম করে তালাক দিয়ে দিচ্ছি। কিন্তু সূরা তালাকও আমরা যখন পড়ি বা যে কোনো কিছু আমাদের রিলিজিয়নে তালাক একটা মানে তুমি ম্যারেজ ডেফিনেটলি কাউকে জানায় না করছো, সাক্ষী একজন মানে হয়ে যাচ্ছে, বাট হোয়েন ইউ আর টেকিং দ্য ডিসিশন অফ ডিভোর্স এখানে না ইনসাফি একটা অনেক বড় ব্যাপার। এবং আমি একটা কথা সবসময় বলি যখনই কেউ কোনো বিট্রিয়ালের ভেতর দিয়ে যায়, এবং আই ফাইন্ড দ্য লাইন ইজ ভেরি কমফোর্টিং, সেটা হচ্ছে যে একটা ম্যারেজ কন্ট্রাক্টে যখন এরকম কোনো একটা ব্রিচ হয় তখন আল্লাহ বিকামস ইউর ফ্রেন্ড, আল্লাহ বিকামস ইউর ওয়ালি। কারণ হচ্ছে ইটস আ কন্ট্রাক্ট নট বিটুইন ইউ অ্যান্ড ইউর পার্টনার, ইটস আ কন্ট্রাক্ট উইথ আল্লাহ। আপনারা দুজন কন্ট্রাক্টটা করছো উইথ আল্লাহ যে আমরা একটা ফ্যামিলি বিল্ড করব হুইচ ইজ দ্য ইউনিট ফর দ্য সোসাইটি। সো এটার ব্রিচ মানে সো যে বিট্রিয়ালটার ভেতর দিয়ে গেল সো ডেফিনেটলি ইন মোর সেফার জোন, বাট অ্যাট দ্য সেম টাইম এই সেফার জোনের পয়েন্ট অফ ভিউ থেকে বুলি হওয়া যাবে না। এখানেও সেলফ রিফ্লেকশন দরকার আছে যে আমার ম্যারেজের ইমপ্রুভমেন্টের কোনো জায়গা আছে কিনা। সো যেটা আমি বলছিলাম ইটস আ ক্রিটিক্যাল ডিসিশন, এবং অবশ্যই ফ্যামিলি যাদের উইজডম আছে এরকম কারোর সাথে বসা এটা যেরকম জরুরি, অ্যাট দ্য সেম টাইম দুজনের স্বার্থ রক্ষা, যাতে আমরা এমন কিছু বলা না শুরু করি যেটা দুজনের জন্য ড্যামেজিং হয়। এবং প্লিজ এরকম সিচুয়েশনে লেটস নট উইপেনাইজ আওয়ার চাইল্ড, কারণ আমাদের বাচ্চাদেরকে আমার দিকে টেনে আনা, বাবা বেশি খারাপ, বাবার দিকে টেনে নেওয়া, আমি মা বেশি খারাপ, এর চেয়ে ভয়ঙ্কর একটা চাইল্ডের জন্য আর কিছু হতে পারে না। এবং এই যে আমাদের যে কোনো একটা সম্পর্ক যখন ভেঙে যায়, লেট ইট গো। সামটাইমস কিছু জিনিস যখন আপনি জোর করে ধরে রাখবেন, দ্য ট্রমা, এই হিলিং ব্লিডিং ইজ মোর। বা যখন আপনি লেট ইট গো মানে হচ্ছে জাস্ট লেট ইট গো। কারণ আপনি এখানে 10টা মিথ্যা মামলা করেন, তাকে জেলে পচায় মরান, তার লাইফ ইউ আর ভিজুয়ালাইজিং সে খুব ভালো আছে, এটা আপনাকে ট্রমা দিচ্ছে। নট
মানে এটা Worthy worthy নয়, না, pain টা it's নেওয়া। not, এটা সাইকোলজিক্যালি ইটস ভেরি বার্ডেনিং। আমার কাছে যেটা মনে হয় যে ইটস ওকে টু গো সামটাইমস। আমরা থাকে না যে ম্যারেজ একটা ওয়ান্ডারফুল ইনস্টিটিউশন, এটা এত বছর ধরে ম্যারেজ আমাদের সোসাইটিতে স্টেবিলিটি দিয়েছে, এবং আমাদের কিছু কিছু জিনিস আমি মনে করি না সমাজে বদলানোর প্রয়োজন আছে। সমাজে কিছু জিনিস ঠিক আছে, তার মধ্যে ম্যারেজ এই ইনস্টিটিউশনটা একটা। বাট ম্যারেজগুলো যদি আরেকটু কনশাস হতো, আরেকটু প্রত্যেকটা ঘর ভালো গেলে আমাদের ভালো লাগতো। বাট জীবনের অংশই তো, এই কারণে তো ওখানে ট্রায়ালস আছে অনেক। তাই ম্যারেজটাকে আমাদের, প্রত্যেকটা ম্যারেজ আমাদেরকে প্রিজার্ভ করা উচিত, প্রোটেক্ট করা উচিত, এবং মিউচুয়াল লাভ অ্যান্ড রেসপেক্টে আসতে উচিত। এবং যেটা হয় যে নারী এবং পুরুষ হিসেবে আমাদের অধিকার নিয়ে আমরা যত কথা বলবো, ওই ইকুয়াল এমফ্যাসিস আমার কর্তব্য নিয়ে বলতে হবে। আমরা যদি কর্তব্য নিয়ে কথা না বলি, তাহলে অধিকার জাস্ট টেবিল ঘুরে যায়। একটা সময় পুরুষ অ্যাবিউজ করে, একটা সময় নারী অ্যাবিউজ করে, বাট শত শত বছর ধরে সিনারিওটা বদলায় না। সো আওয়ার রোল ইজ নট টু বি অ্যাবিউজার। আমরা পৃথিবীতে আসছি অ্যাজ আ গিভার, অ্যাজ আ নার্চারার, না? সো ওই রোলটা যদি আমরা সেলিব্রেট করতে পারি, আই থিঙ্ক দ্যাটস নট অ্যাবাউট মানে নারীত্ব বা পৌরুষত্ব। ইটস অল অ্যাবাউট হিউম্যানিটি, ইটস অল অ্যাবাউট বিইং হিউম্যান। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ আপু, আপনার সাথে কথা বলতে গেলে, শুনতে গেলে খুব ভালো লাগে। থ্যাংক ইউ মুনমুন, ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ইনশাআল্লাহ আপনার সাথে আরেকদিন আপু বসবো, কথা বলবো। আজকে আমরা এতটুকুই রাখছি।